করে ফেলুক, তো এখন তোর ভিতরে আসা নিষেধ। হৃদের কথায় তিলের রাগ হাতের মুঠো থেকে মাথায় চড়ে বসলো। ঠাস করে দরজা খুলে রুমে ঢুকেই তিলের মুখটা হা হয়ে গেল। হৃদ ভাইয়াকে এমন টাওয়াল পরিহিত ভাবে কখনো দেখেনি তিল। অনলি টাওয়াল তো দূরে থাক, কখনো খালি শরীরে দেখেছে নাকি সেটাও মনে পড়ছে না। অমন খালি শরীরে টাওয়ালের সাথে হৃদের ভেজা চুলগুলোকে তিলের কাছে লোভনীয় কোনো আইসক্রিমের মতো লাগলো, যার নিচের দিকে পাতলা কাগজে মোড়ানো থাকে আর উপরটাতে মিল্ক আর স্ট্রবেরি মেশানো জমাট বাঁধা আইস, যার উপরে ছোট ছোট চকলেটের টুকরো ছিটিয়ে দেওয়া রয়েছে। হৃদানের ভেজা চুল থেকে টপ টপ পানির ফোঁটাকে যেন মনে হচ্ছে চকলেটের টুকরোগুলো গলে গলে নিচে পড়ে যাচ্ছে। তিলের ইচ্ছে হলো এমন আইসক্রিম সে এক কামড়ে গিলে ফেলতে না পারলেও তার জীবনটাই বৃথা। মানা করার পরেও তুই আমাকে অপবিত্র করে দিলি তিল। কতদিন ধরে গোসল করিস না যে তুই এমন তিল থেকে গন্ধকনে হয়ে গেলি? হৃদের ঝাঁঝালো কথাই তিলের হুঁশ ফিরে আসে। মুখটাকে বন্ধ করে হৃদের দিকে এগুতে এগুতে ঝাড়ি দিতে থাকলো। আপনার সমস্যা কি? ছোটবেলা থেকে আমার পেছনে পড়েছেন কেন? আমি আপনার কোন চুলে আগুন দিয়েছি যে আপনার রান্না পুড়ে গেল? আপনার অকালনে দেওয়া প্রত্যেকটা আঘাতকে আমি যখন ভালোবাসায় রূপান্তর করতে শিখলাম, তখন তো আপনি ইউকেতে বিদেশিনীদের মন নিয়ে বিজি। আপনার কি মনে হয় আমি কিছুই জানি না? লিমা আমাকে সব বলেছে, দেখাতেও চেয়েছে, কিন্তু আমি ইচ্ছা করলেই দেখিনি। মনে মনে রাগ লেগেছিল আপনার সাথে। আমার জন্য আপনি আপনার ফ্যামিলির ছেলে এত বছর ধরে এত দূরে থাকেন দেখে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে অপরাধী হিসেবে ভুগেছি। আপনাকে দেখার জন্য, ক্ষমা চাওয়ার জন্য বিছানায় ঘুমে ঘোরলেও ছটপট করেছি। একসময় মনে হলো হয়তো আপনি আমাকে ভালোবাসতেন, তাই এমন পাগলামি করেছেন। তাই আপনার কাছে ক্ষমা চাওয়ার বাদ দিয়ে ভালোবাসা দিতে চাইলাম, কিন্তু আপনি। তিলের কথার তালে তালে পাটাও সামনে এগোচ্ছে আর হৃদ পেছাতে পেছাতে বলল, আমি কি? আপনি জানেন আমার ছোটবেলা থেকে কত সাজগোজের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু যখন দেখলাম সেই সাজগোজ আমার কাল হয়ে যাচ্ছে, হাজারটা ছেলে আমাকে তাদের রানী হিসেবে পেতে যাচ্ছে, তখনই আমি ওইটাও ছেড়ে দিয়েছি। আমার ক্লাস টিচার মাহিল স্যার আমার ক্লাস ছিল, আর উনি যখন আমাকে বিয়ে করার প্রস্তাব দেন, আপনার জন্য সেটাও ছুঁড়ে ফেলে দিয়েছি। গান বাজনা, হাসি ঠাট্টা, ঘোরাঘুরি, বন্ধু বান্ধব সবকিছুতে ফেলে দিয়ে নিজেকে লুম থেকে নিজের বন্দি করে আপনার অপেক্ষায় দিন গুনছিলাম। অথচ আপনি এসে আমার সবকিছুকে টিস্যুর মতো নাক মুছে ফেলে দিলেন। তাতেও আপনার শান্তি হয়নি। সেই ছোটবেলার স্মৃতিগুলোকে পুনরায় জাগ্রত করলেন। আর কাল আমি কি করেছিলাম? আমাকে কেন থাপ্পড় মারলেন? আপনার দেওয়া এত কঠিন কঠিন আঘাতের থেকেও কালকে থাপ্পড়টা 1000 গুণ বেশি ব্যথা দিয়েছে আমাকে। আমার হৃদয়টা চুলমার করে দিয়েছে। আর আজ যখন আপনাকে ছেলে দুলে যেতে চাচ্ছি, তখন আপনি কেন এমন করছেন? কি চান আপনি? আমি মলে চাই? কিভাবে মলবো বলুন? বিষকে নাকি গলের রস? তিল কথা শেষ করার আগেই ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল হৃদ। তিলের কোমরটা ডান হাতে পেঁচিয়ে নিজের খোলা বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে নিল। বিয়ে করবি আমায় তিল? হৃদের ঠোঁটের ছয় সে যে চোখ বন্ধ করেছিল এখনো খুলেনি। হৃদের বুকের মাঝে চুপটি করে মুখটা ঢেকে রেখেছে। হৃদও যেন নিজের হাত দুটো দিয়ে ওকে ঢেকে রাখার চেষ্টা করে যাচ্ছে। তিল এখনো বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। তার হৃদ ভাইয়া তো এমন ভালোবাসতে পারে না। তাহলে এটা কে? এটাই কি তার সেই রাগে গজগজ করা হৃদ ভাইয়া, যার স্পর্শে শুধু রাগ ছাড়া আর কিছুই খুঁজে পায়নি? বল না, বিয়ে করবি আমায়? হৃদের কথায় তিল নড়ে উঠতেই ওকে আরো শক্ত করে চেপে ধরে পড়ল। নড়িস না প্লিজ, তোকে এইভাবে জড়িয়ে নিতে আমার 17টা বছর ওয়েট করতে হয়েছে। মনের ক্ষুধা আমাকে ঘুমোতে দেয়নি। মনের জ্বালা যে পেটের জ্বালা থেকেও 1000 গুণ বেশি রে তিল। তাহলে তুই বল, এই কতটুকুন জড়িয়ে ধরাই কি আমার মন ভরবে? আমার তো ইচ্ছে করছে এইভাবেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেই। 17 বছর মানে? আমাকে জড়িয়ে ধরার জন্য ওনার কেন 17 বছর ওয়েট করতে হবে? আমাকে যে এত এত শাস্তি দিল, কষ্ট দিল,
তাতে তো ওনার 1 সেকেন্ডও ওয়েট করতে হয়নি, আর সামান্য জড়িয়ে নিতে 17 বছর ওয়েট। হৃদ তিলকে নিজের বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করালো। ওর গালে দুটো নিজের হাতের তালু দিয়ে ছুঁয়ে বলল, আমার উপর খুব বেশি রেগে আছিস? এখনো চোখ বুজে আছিস কেন? তাকাবি না আমার দিকে? তিল পিটপিট করে হৃদের দিকে তাকিয়ে আবার সেই সাথে সাথে চোখ বুজে ফেলে। ইস, কি লজ্জা এটা না লাগছে। উনি এইভাবে কেন তাকিয়ে আছেন আমার দিকে? ওনার এই চাহনি যে আমাকে গিলে খেয়ে ফেলেছে। উনি কি বুঝতে পারছে না আমি কত লজ্জা পাচ্ছি? আর এত আদুরি গলায় কেন কথা বলছেন? শরমে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে, যে মাটিতে হৃদ ভাইয়া ছাড়া আর কোনো উপাদানই নেই। তুই লজ্জাও পাস? ওকে, তুই যখন তাকাবি না তাহলে আর কি করার? যা, আমার রুম থেকে বেরিয়ে যা, আমার কথা বলা শেষ। আমি কথা শুনবো হৃদ ভাইয়া। হৃদের বড় বড় চাহনি আর কথা শুনে হৃদ শব্দ করে হেসে দেয়। হৃদের মনে হলো তার তিল এখনো ছোট আছে। বউ হবি আমার? হৃদের কথায় তিল উত্তর দিতে গেলেই ওর ঠোঁট চেপে ধরে হৃদের শাহাদত আঙ্গুল। না তিল, এখন না। তুই এখন কোনো কথা বলবি না। আমি যা বলছি তাই শোন। পরশু আমি ইউকে ব্যাক করব। তোর হাতে আজ নিয়ে 2 দিন সময় আছে। এই 2 দিন তুই আমাকে নিয়ে ভাববি, খুব গভীরে গিয়ে ভাববি। যেমনটা পরীক্ষার হলে তোর আর্থিক বিবরণীর সম্পদের সাথে দায় না মিলালে তুই প্রথম থেকে খুঁটে খুঁটে ভুল বের করিস, তেমন করে ভাববি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর সাথে আমার ঘটানো প্রত্যেকটা ঘটনাকে সাজিয়ে নিয়ে ভাববি। তোর এই রাগী, বদমেজাজি, স্বার্থপর লিদ ভাইয়াকে তুই চাস নাকি? শুধু চাইলে হবে না, মন থেকে চাইতে হবে। যদি তোর মন বলে যে আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন কাটাতে পারবি, আমার দেওয়া অত্যাচারগুলো সহ্য করতে পারবি, তাহলে তুই আমাকে বিয়ে করতে পারবি। একটা কথা সব সময় মনে রাখবি, আমার ভালোবাসা আর অন্য কারো ভালোবাসা একরকম হবে না। হয়তো আমাকে বিয়ে করলে তুই অনেক বেশি কষ্ট পাবি, দূরের থেকে কষ্টটাকেই বেশি নিতে হবে। আর তুই যদি অন্য কাউকে বিয়ে করিস, সে তোকে ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যাবে, যেটা আমি পারবো না। কেন পারবো না সেটা জিজ্ঞেস করবি না, আমি বলতে পারবো না। তিল কিছু বলার জন্য ঠোঁট নাড়াতেই হৃদ ওকে থামিয়ে দিয়ে বলল, পরশুদিন আমি কখন যাব তোকে বলবো না। তুই এই 2 দিন যদি নিজের মনে আমাকে খুঁজে পাস, তাহলে এয়ারপোর্টে গিয়ে আমাকে নিয়ে আসবি। আমি তোর জন্য ওয়েট করব। আর যদি তোর মনে আমাকে না পাস, তাহলে যাবি না। তোর অনুপস্থিতিতে আমি বুঝে নিব তোর কি ডিসিশন, বুঝলি? হৃদের কথায় তিলের চোখ পানিতে ভরে গেল। করুণ চাহনি দিতেই হৃদ বলে উঠল, আমি জানি তুই এয়ারপোর্টে কখনো যাসনি, চিনিসও না, কিন্তু এটা তোর ভালোবাসার পরীক্ষা হবে। এটা হবে আমার ভালোবাসায় তোর এন্ট্রির প্রথম শাস্তি, বুঝতে পারছিস? এন্ট্রি নিতেই তোর এত বড় শাস্তি পেতে হচ্ছে, তাহলে সারা জীবন তোর উপর দিয়ে কি কি ঝড় যাবে এগুলোও ভাবিস। আর হ্যাঁ, আর একটা কথা, এই 2 দিন তোকে যেন আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কেন? তাহলে তুই মাথা দিয়ে না আবেগ দিয়ে ডিসিশন নিয়ে ফেলবি, আর আমি সেটা চাই না। এখন আমার রুম থেকে বেরিয়ে যা, আমার অনেক গুছগাছ করতে হবে। হৃদ তখনও ঠায় দাঁড়িয়ে রইল, চোখ দুটো ঢেকে আছে হৃদের লোমশ বুকে। একটু আগেও সেই বুকের উষ্ণ ছোঁয়া পেয়েছিল, এটা কি ভাবা যায়? আমি কি সত্যি ওই বুকে মাথা রেখেছিলাম, আর হৃদ ভাইয়া কি তার ওই হাতগুলো দিয়ে আমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিয়েছিল? আর ওই ঠোঁট? কি হলো, তোকে না আমি বেরিয়ে যেতে বললাম? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? হৃদের তীর্যক কণ্ঠে তিলের সব গোলমল লেগে গেল। মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই আম্মুর সাথে দেখা। ছেলের ডায়রিয়া ভালো হয়ে গেছে, তুই বললে ওরা এখনই গাড়ি নিয়ে বের হবে। আমি কি বলবো আসতে? আম্মু, আমাকে চিমটি দাও তো। মানে? উফ, মানে করো না তো, চিমটি দিতে বলছি, চিমটি দাও। তাসমিয়া বেগম চিমটি কাটতেই তিল চিৎকার করে উঠল। তার মানে আমি কোনো স্বপ্ন দেখছি না? তিলোর মাকে ধরে লাফাতে লাফাতে কয়েক দফা চুমু খেয়ে নাচতে শুরু করে দিল। গানের সাথে তাল মিলিয়ে হাত পা নাচাতে নাচাতে নিজের রুমের দিকে যাচ্ছে। আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ মাই লাভ। তাসমিয়া বেগম হা করে মেয়ের নাচ দেখতে থাকলেন। এদিকে হ্যাংলা কুমারের মায়ের কল বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে, সেদিকে ওনার কোনো হুঁশ নেই। তিল আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট দুটোকে বাঁকিয়ে বাঁকিয়ে দেখছে। হাত দিয়ে টেনে বড় বড় করেও যখন কোনো চিহ্ন পেল না, ইচ্ছে করলো ছুরি দিয়ে কেটে ফেলতে। সেদিন যখন উনি রেগে চুমু খেলেন, তখন তো ঠোঁট ফুলে কেলেঙ্কারি হয়ে গিয়েছিল, আর আজ যখন ভালোবেসে চুমু খেলো, তখন একটু লালও হলো না। এই কেমন চুমু হলো?
কিন্তু আমার বান্ধবী তো বললো চুমু খেলে নাকি ঠোঁট লাল হয়ে যায়। তাহলে কি উনি ঠিক মতো চুমুও খাননি? এত বড় দামড়া ছেলে হয়েছে অথচ এখনো চুমু খাওয়া শিখলো না। সামান্য লালি যদি করতে না পারলো তাহলে কিসের চুমু হলো? ধ্যাত। তিল রাগ আর অভিমান নিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ল। এটা কোনো কথা? আমি এমন একজনকে বিয়ে করব যে কিনা চুমু খেতেই পারে না। তাহলে কি আমার আর ঠোঁট লাল হওয়া চুমু খাওয়া হবে না? তিল বিছানায় শুয়ে আছে, আজ দরজাটা খোলাই রেখেছে। একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি তার হৃদ ভাই আসলো। কিন্তু দেখতে দেখতে যখন 4টা বেজে গেল তবুও তার হৃদ ভাইয়ের দেখা মিলল না। তখন মনে পড়লো তাকে যে ভাবনায় ডুব দিতে হবে। তিল তখন থেকে চোখ বন্ধ করে ছোটবেলার ঘটনার কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না। বারবার শুধু হৃদে সেই ভেজা বুকের উষ্ণ ছোঁয়ার কথা মনে পড়ছে। তিলমা, তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? আপুর পরম স্নেহের হাতটা কপালে ঠেকতেই তিল নড়ে ওঠে। আজকে যেতে ইচ্ছা করছে না আব্বু। রহমত আলী মেয়ের গলায় আর কপালে হাত দিয়ে পরীক্ষা করে বললেন, না বাবা, মনে অসুখ করেছে, কলেজে না গেলেই ভালো হয়ে যাবে। জ্বর তো আসেনি মা, তাহলে যাবি না কেন? পেট ব্যথা? তিল নিজের মাথাটা বাবার কোলের উপর রেখে বলল, না বাবা, মনে অসুখ করেছে, কলেজে না গেলেই ভালো হয়ে যাবে। এটা আবার কেমন অসুখ রে মা, যেটা কলেজে না গেলে ভালো হয়ে যায়? তুমি বুঝবে না। আচ্ছা আব্বু, তুমি আম্মুকে কেন বিয়ে করলে? কেন বিয়ে করলাম মানে? তিল এবার শোয়া থেকে উঠে বাবার মুখোমুখি হয়ে বলল, আমি বলতে চাইছি তুমি আম্মুকেই কেন বিয়ে করলে? আম্মুর জায়গায় অন্য আম্মুকে কেন নয়? মেয়ের কথা রহমত আলী বোঝার চেষ্টা করলো, কিন্তু অনেক ভেবেও কিছু বুঝে উঠতে না পারাই বলল, আম্মুর জায়গায় অন্য আম্মু মানে? তোর তুমি কিছু বুঝো না। তিল আবার কাঁথাটা জড়িয়ে শুয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, কিন্তু হৃদ ভাইয়ের বাইরে বের হওয়ার কোনো নামগন্ধই নেই। এদিকে ঘন্টার পর ঘন্টা সোফায় বসে থাকতে থাকতে তিলের কোমর ধরে আসলো। আর কতক্ষণ সে টিভি দেখবে? কেউ কি বোঝে না আমি টিভি না তাকে দেখার জন্য বসে আছি? আমাকে তো তার কাছে যেতে মানা করেছে, তাই বলে সে কি একটু দেখা দিয়ে যেতে পারে না? তাকে দেখার জন্য আমার হৃদয়টা যে শুকিয়ে যাচ্ছে। আকাশে সূর্য ডুবে চাঁদ উকি দিচ্ছে, কিন্তু হৃদের কোনো দেখা মেলেনি তিলের। সারাটা দিন রাত উনি রুমে করছেটা কি? রাতে তো খেতেও আসলো না। উনি কি না খেয়ে রয়েছেন? উনি কি জানেন ওনার জন্য আমারও খাওয়া হলো না? উনি ভালোবাসার নামে এ কোন শাস্তি দিচ্ছেন? তিল আর সহ্য করতে পারল না। নিজের রুম ছেড়ে গুটি গুটি পায়ে হৃদের রুমের দিকে যেতেই দরজাটা ঠাস করে লাগানো শব্দ হলো। সেই শব্দটা যেন তিলের কানে না, বুকের ভেতরে ছিদ্র করে অন্য পাশে ঢুকে গেল। ছিদ্রটা এত বড়ই হয়েছে যে হৃদ ভাইয়া চাইলেও সেখানটা গুহা বানিয়ে থাকতে পারে। সারাটা রাত তিলের নির্ঘুমে কাটলো। সকালে ঘুমিয়ে পড়ল। হঠাৎই গাড়ির হর্নে তিল লাফিয়ে ওঠে। আজই তো হৃদ ভাইয়া চলে যাবে বলেছে। তিল দৌড়ে হৃদের রুমের কাছে যেতেই দরজা খোলা পেল, ভেতরটাও ফাঁকা। তাহলে কি উনি সত্যি সত্যি? তিল আর কিছু ভাবতে পারল না। মাথাটা ঝিম ধরে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছে। কিন্তু তাকে তো দুর্বল হলে চলবে না। তার যে হৃদ ভাইয়াকে চাই, একদম নিজের করে। তিল পুরো এয়ারপোর্ট তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও নিজের হৃদ ভাইয়াকে দেখতে পাচ্ছে না। এদিকে তাড়াতাড়ি আসতে গিয়ে রাস্তার মধ্যে ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। পা থেকে রক্ত বের হচ্ছে। সেদিকে তাকালে যে তাকে চলবে না। যে করেই হোক তার হৃদ ভাইয়াকে খুঁজে পেতে হবে। পুরো এয়ারপোর্ট ঘুরে ঘুরে তিলের পা ব্যথায় ফুলে উঠেছে। না খেয়ে বাসা থেকে বের হয়, পেটটা পিঠের সাথে লেগে গেছে। গলা শুকিয়ে তিতা হয়ে আসছে। মাঝে মাঝে বমি আসবে এমনও মনে হচ্ছে। কিন্তু এত কিছু তুড়ি মেরে তিল উড়িয়ে দিতে পারত যদি সে তার হৃদ ভাইয়াকে খুঁজে পেত। তাহলে কি হৃদ ভাইয়াকে আমি আবার হারিয়ে ফেললাম? কিন্তু উনি তো বলেছেন আমার জন্য ওয়েট করবেন। তাহলে উনি কি ওনার কথা রাখেননি, নাকি আমি আসতে লেট করে ফেলেছি? তিল কি করবে কিছুই বুঝতে পারল না। চোখে পানির ঝড় বয়ে যাচ্ছে। বুকে হৃদ ভাইয়াকে হারানোর তুফান বয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুরো পৃথিবীতে সে একা, নিঃস্ব, অসহায় একটা মেয়ে। উফ, যাকে না পেয়ে আমি আধ বেলায় ঠিক থাকতে পারছি না, তাকে না দেখে সারা জীবন কিভাবে কাটাবো?
তাহলে কি আমার পথ চলার স্বপ্ন দেখার এখানেই ইতি টেনে দিব? তিল আর কিছু ভাবতে পারল না, আর ভাবনাগুলো যেন মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার গলাটাকেও চেপে ধরে আছে, নিঃশ্বাসটাও টানতে পারছে না। তিল হাঁটু ভেঙে ভেঙে বাড়ি ফিরে আসে। এই মুহূর্তে তাকে দেখলে যে কোনো কবি তাকে নিয়ে পৃষ্ঠা ভরে ভরে কবিতা লিখে শেষ করতে পারবে না। যে কবিতার নাম হবে ভালোবাসায় ব্যথিত অসহায়িনী। বাসার মেন ডোরে ঢুকতে তিল হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাসমিয়া বেগম খাবার টেবিল ছেড়ে দৌড়ে এসে তিলকে বুকে নিয়ে কেঁদে ওঠেন। তিলমা, তোর কি হয়েছে? হে কি অবস্থা হয়েছে? তোর বুকের ওড়না কই? চুল এমন অগোছালো কেন? আর এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল না মা। আমার বুক কেঁপে উঠছে তোর কান্না দেখে। তিল যতটা পেরেছে নিজেকে সামলিয়ে নিয়েছে, কিন্তু মায়ের শরীরের ছোঁয়া আর কথা ছোঁয়ায় তিল আর নিজেকে আটকে রাখতে পারল না। গলা ফাটিয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণে খাবার টেবিলে বসে থাকা সকলেই তিলকে ঘিরে ফেলেছে। সবাই একই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে, কি হয়েছে ওর? কিন্তু কারো কথায় কোনো উত্তর দিতে পারছে না তিল। মনে হচ্ছে আজ এই কান্না দিয়েই সে সব কষ্ট ধুয়ে ফেলবে। আম্মু, মুরগির মাংসের প্লেটে উইংস পার্ট কই? তুমি জানো না ওটা আমার কত প্রিয়? হৃদের কণ্ঠ পেয়ে তিল চোখ মেলে টেবিলের দিকে তাকালো। নিমিষেই চোখের পানি ভ্যানিশ হয়ে সেখানে অবাক জায়গা করে নিয়েছে। মায়ের কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে ধীর ধীর পায়ে ডাইনিং টেবিলে সামনে এগুলো। হৃদ মাথাটা ঝাঁকিয়ে বাম হাতটা দিয়ে মাংসের বাটিতে উইংসের পাটটা খুঁজে যাচ্ছে। এমন ভাবে খুঁজছে যেন ওটা ছাড়া আর ভাত খাওয়াটাই বৃথা। তিল অবাক নয়নে হৃদের দিকে তাকিয়ে আছে। এটা কি করে হতে পারে? যাকে খুঁজে খুঁজে আমি নাই হয়ে গেলাম, সে কিনা এখানে মুরগির উইং খুঁজে ব্যস্ত। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর খেতে মন চাইলে খেতে বসে যা, কেউ তো মানা করেনি। কিন্তু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি তোর ভাগেরটা খেয়ে ফেলেছি? তোর কি আমাকে এত নিচু মনের মানুষ মনে হয়? আপনি এখানে? আপনি ইউকেতে যাননি? হৃদ তিলের দিক থেকে চোখ সরিয়ে পুনরায় মাংসের বাড়িতে মনোযোগ দিল। তিল তখনও তার প্রশ্নের উত্তরের জন্য গভীরভাবে চেয়ে আছে, কিন্তু হৃদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দেখে তিলের মেজাজ খারাপ হয়ে গেল। হৃদের সামনে থেকে মাংসের বাটিটা কেড়ে নিয়ে ওর মাথায় ঢেলে দিয়ে বলল, শুধু পাখা কেন, পা, কলিজা, গিলা, হাড্ডি, চামড়া, ভুলি, পশম সব গিলে গিলে খান। এগুলো খেয়েও যদি আপনার পেট না ভরে তাহলে আমার মাথাটা চিবিয়ে খেয়ে নিন, যত্তসব। তিল বিরক্ত নিয়ে চলে যেতে নিলে হৃদকে টেনে খাবার টেবিলের সাথে চেপে ধরে এক হাতে ওর হাত দুটো পেছনে নিয়ে বাকি আটকে আরেক হাত দিয়ে টেবিলে থাকা যত তরকারি আছে সব তিলের মাথায় ঢেলে দিয়ে বলল, তোর কি মনে হয় আমি এত বছর পর এখানে এসেছি বোনের বিয়ে খাবো বলে, নাকি বিয়ে খাওয়া শেষ হলে ফিরে যাব বলে? এত সহজে তুই ছাড়া পেয়ে যাবি? নরম গলায় দুই একটা ভালোবাসার কথা বলেছি দেখে ভেবে নিলি আমি পাল্টে গিয়েছি? কখনোই না। তোর মৃত্যুর লাস্ট এক সেকেন্ডেও তুই আমার কাছে অত্যাচারিত হবি। আমি এখানে এসেছি শুধু তোর জন্য, অন্য কারো হাতে তোকে তুলে দেওয়ার জন্য না। আমি বেঁচে থাকতে কোনো ছেলের স্পর্শ তো দূরে থাক, চোখের চাহনি তোর উপর পড়তে দিব না। কি ভেবেছিলে তুই তুই এখানে অন্য কারোর সাথে সুখের ঘর বাঁধবি আর আমি ইউকেতে বসে সুখ পালন করব? এতই সহজ? আজ যা হয়েছে পুরোটাই আমার প্ল্যান মাফিক হয়েছে। আমার সাথে রাগ দেখাস, তেজ দেখাস, আমিও দেখে ছাড়বো তোর তেজপাতা কত বেশি সুগন্ধি ছড়াতে পারে। শাওয়ার নিতে নিতে তিলের সর্দি বেঁধে গেছে, তবুও নিজের শরীর থেকে মসুরির ডালের গন্ধ যাচ্ছে না। যখনই মনে হচ্ছে আর গন্ধ করছে না বের হবে, তখনই আবার নাকে গন্ধ লাগছে। চুলগুলো কেমন আঠালো হয়ে রয়েছে। ইস, আমি যে কেন ওনার মাথায় মাংস ঢালতে গেলাম। আমি না ঢাললে নিশ্চয়ই উনিও ঢালতেন না। আমার এত সাহস কোথা থেকে আসলো? তিল নাক টানতে টানতে বই খুলে বসে পড়ে। রিমার বিয়ের জন্য তো আর পড়তে বসাই হয়নি, অনেক পড়া বাকি রয়ে গেছে। কয়েকদিন পরেই তো আবার পরীক্ষা। এখন তো রিক ভাইয়াও এখানে আছে, শেষে ফেল করার জন্য দেখা যাবে বই ছিঁড়ে ছিঁড়ে আমাকে পড়া খাইয়ে দিচ্ছে। তিল ফোনে গান ছেড়ে দিয়ে অঙ্ক শুরু করে দিল। হঠাৎই কারোর হাতের স্পর্শ পেল নিজের পায়ে। পা হালকা সরিয়ে নিতেই হৃদ বলে ওঠে, পা সরালি কেন? তুই চাস এখন আমি বাটি দিয়ে পাটা কেটে ফেলি?
হৃদের এমন কথা শুনে তিল সাথে সাথে পাটা আগের জায়গায় রেখে দিল। উনি যেমন মানুষ সত্যি সত্যি কেটে ফেলতেও পারে, তখন তো আমাকে খোঁড়া হয়ে চলতে হবে। হৃদ তিলের পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল, পা কি দিয়ে ডলিস রে? এমন সাদা ফ্যাক ফ্যাক লাগছে কেন? আগে তো এত সাদা ছিল না। দেখি পাজামাটা আর একটু উপরে তুলতো। হৃদ পায়জামায় হাত দিতেই তিল ঝট করে দাঁড়িয়ে গেল, অপ্রস্তুত হয়ে পড়ল। উপলে কাটিনি তো। আমি কি তোকে জিজ্ঞেস করেছি উপরে কেটেছে নাকি? এত বেশি বুঝিস কেন? তিল মাথা নিচু করে দাঁড়িয়ে এক পা দিয়ে আরেক পায়ের পায়জামাটা টেনে পা ঢাকার চেষ্টা করছে। তিল কথার প্রসঙ্গ পাল্টে বলল, আমার পরীক্ষা লিপ ভাইয়া, আমি একটু বলবো। তোর পরীক্ষা, তোর পড়া, তুই আমাকে কেন শোনাচ্ছিস? আমি কি তোকে পড়তে মানা করেছি? তুই কি আমাকে ইনডাইরেক্টলি চলে যেতে বলছিস? না মানে? হৃদ ভুরকুচকে তিলের দিকে তাকিয়ে বলল, এখনো হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা পড়তে বস। আমি একটু ঘুমালাম। আমাকে ডাকবি না, আস্তে আস্তে পড়বি, যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আমার ঘুমের ডিস্টার্ব হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। তিল আবার চেয়ার টেনে বসতেই মুখ দিয়ে কোনো পড়া বের হচ্ছে না। বারবার হৃদের দিকে চোখ পড়ে যাচ্ছে, নিঃশ্বাসটাও ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছে। তবুও মনে হচ্ছে হৃদের ঘুমের ডিস্টার্ব হবে। মাঝে মাঝে নড়ে উঠছে। উফ, এভাবে পড়া যায়? তিল বই খাতা নিয়ে উঠতেই হৃদ বলে ওঠে, অন্য রুমে গিয়ে সবাইকে বোঝাতে চাস আমার জন্য তোর পড়ার ডিস্টার্ব হচ্ছে? খুব পড়ুয়া হয়ে গেছিস। এমন একটা ভাব নিচ্ছিস যেন রাষ্ট্রপতি তোকে গোল্ড মেডেল না দিতে পেরে ওনার ঘুমের 12টা বেজে যাচ্ছে। রুম থেকে বের হলে পা মুচড়িয়ে ভেঙে দিব, বলে দিলাম। তিল গুটি গুটি পায়ে আগের জায়গায় ফিরে যেতেই হৃদ আবার বলে ওঠে, তোর রুমে কোনো কম্বল নাই কেন? একটা সিরাক কাঁথা সাজিয়ে রেখেছিস। কাকার কি টাকার অভাব পড়েছে? যা এখনই আমার রুম থেকে কম্বলটা নিয়ে আয়। তিল নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। হাতে হৃদের এত বড় কম্বল টেনে নিয়ে আসতে আসতে তিলের কপাল খেয়ে, এইভাবে কম্বলটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? দেখতে পারছিস না শীতে আমি কেমন গুটিয়ে রয়েছি? এখন কি সামান্য কম্বলটা জড়িয়ে দেওয়ার জন্য তোর পায়ে পড়তে হবে? হাতে হৃদের এত বড় কম্বলটা টেনে নিয়ে আসতে আসতে তিলের কপাল পেয়ে ঘাম ঝরতে লাগলো। তিল হৃদের শরীরে কম্বলটা জড়িয়ে দিতে নিলে হৃদ খোপ করে কম্বলটা ছিনিয়ে নিয়ে বলল, তোর নাকে দেখি জীবাণুরা পায়খানা করে পাহাড় বানিয়ে ফেলেছে। মনে তো হচ্ছে এখনই ভেঙে গুড়িয়ে আমার উপর আক্রমণ করবে। যা দূরে যা, কেমন গন্ধ বের হচ্ছে, বমি বমিও আসছে। আর হ্যাঁ, জোরে জোরে পড়বি, দেখি তোর পড়ার কেমন স্পিড। তবে হ্যাঁ, তোর এই নাক টানাটা আমাকে খুব ডিস্টার্ব করছে। তুই কি ইচ্ছে করেই সর্দি লাগিয়েছিস যাতে আমি ঘুমোতে না পারি? আমার উপর তোর এত হিংসে? হৃদের কথাই তিল তেলে বেগুনে চলে যাচ্ছে। সর্দিকে আমি ইচ্ছা করে লাগিয়েছি? নিজেই তো আমার মাথায় কিসব ঢেলে দিলেন। আমাকে এত কষ্ট দিয়েও ওনার শান্তি হলো না, এখন কথা শোনানো হচ্ছে। আমার কি জন্মই হয়েছে ওনার এই ঝাল মাখানো কথা শোনার জন্য? আল্লাহ, ওনার মুখে কি একটু মধু ঢেলে দিতে পারলেন না? তিল পড়তে বসে বিপাকে পড়ে গেছে। নাক না টেনে সে কিভাবে থাকবে? টিস্যু দিয়েও মুছেও কাজ হচ্ছে না, কি যে করি। পড়তে পড়তে তিলের মুখ তিতা হয়ে গেল। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে নাকে ঘা হয়ে গেল। তবুও তার হৃদ ভাইয়ের ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখতে পেল না। ঘুমে চোখ ভারী হয়ে আসছে, চোখ মেলে তাকাতে পারছে না। উনি কি সারা জীবনের ঘুম আজকেই ঘুমিয়ে নেবেন? আমি যে গিয়ে ডাকতে বসে সাহসটাও পাচ্ছি না। অন্য রুমে গিয়ে ঘুমাবো তারও কোনো সুযোগ পাচ্ছি না। রাত 3টা বাজে, আমি আমার রুমে গিয়ে ঘুমাবো? কাকে ডেকে তুলবো? আর যদি জিজ্ঞাসা করে আমার রুমে কেন ঘুমাচ্ছি না, তাহলে? তিলের ইচ্ছে হলো হৃদের কানের কাছে গিয়ে ঢোল পিটাতে, যাতে সে লাফিয়ে ওঠে, পারলে পেটের উপর ঢোল বাজাতে। এত কিছু ভাবা বাদ দিয়ে হৃদের বাঁ পাশে ছোট জায়গায় গিয়ে উল্টো দিকে মুখ করে শুতেই হৃদ কম্বলটা নিয়েই তিলকে জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে নিয়ে ওকে ঢেকে ফেলে। ওর কানের কাছে ফিসফিস করে বলল, এইভাবে কান্না করে কেউ? তোর কান্না দেখে মনে হচ্ছিল আমি মরে গেছি। তুই মরা কান্না করছিলি, তাও আমাকে জীবিত রেখে। তোর কি ধারণা মরা কান্না করলেই আমি মরে যাব? তিল নড়ে উঠতেই হৃদ কম্বলের নিচ দিয়ে ওর পেট আঁকড়ে ধরে বলল, সরি। তিল হৃদের গরম হাতের উপর নিজের হাত দিয়ে চিমটি দিয়ে ধরে বলল, চুলচুলে লাগছে লিক ভাইয়া।
আগে হালকাভাবে ছুলো, এবার খামচি দিয়ে চেপে ধরে তিলকে আরেকটু গভীরভাবে জড়িয়ে নিয়ে বলল, তোর শ্বশুরের কাছে আমার বলা সরি এত নগণ্য হয়ে গেল। আমি যে তোকে সরি বললাম সেদিকে কোনো হুঁশ নেই। তুই তোর শ্বশুর নিয়ে পড়ে আছিস। আমার হাত থেকে তোর হাত সরাবি নাকি নাকি আমি তোর জামা সরিয়ে ফেলবো? তিল চট করে নিজের হাতটা সরিয়ে ফেলে। হৃদয় নিজের হাতটা সরিয়ে নিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। তুই এমন কেন তিল? যখন আমি থাকবো না তখন বুঝবি আমি কি ছিলাম। হৃদয়ের ঠান্ডা কথার মাঝে কি ছিল তিল জানে না, কিন্তু এই সামান্য প্রশ্নটাই তিলের ভেতরে ভয় ঢুকিয়ে দিল। তিল পেছন থেকে হৃদকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। হৃদ তিলের হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাঁ পাশটাই রাখলো। তিলের হাতটা নিজের হাত দিয়ে হালকা করে চেপে ধরে পড়ল। এই জায়গাটার খুব ব্যথা হয় রে। ব্যথায় প্রকট এতই বেশি বেড়ে যায় তখন আর নিজেকে সামলে রাখতে পারি না। জানিস এই জায়গায় ব্যথাটা কবে থেকে শুরু হয়েছে? তিলের উত্তরের জন্য ওয়েট না করেই হৃদ বলতে শুরু করে, তুই যেদিন হলি সেদিন আমার ভীষণ জ্বর এসেছিল, 104 ডিগ্রি। আব্বু তখন ব্যবসার কাজে অন্যত্র। আম্মু কাকিমাকেই সামলাবে নাকি আমাকে সামলাবে বুঝতে পারছিল না। একবার আমার কাছে তো আরেকবার কাকিমার কাছে যাচ্ছে। টেনশনে আম্মুর সব কাজ পাক খেয়ে যাচ্ছিল। এমনি পাক খেয়ে গেল যে তোর নাড়ি কাটার ব্লেডটা আমার দিকে বাড়িয়ে বলতেছিল, নে তাড়াতাড়ি নাড়িটা কেটে নে তো। সেদিন এত জোরের মধ্যেও আমি শব্দ করে হেসে দিয়েছিলাম। যে ছেলেটা একটু পরপর কাঁপুনি দিচ্ছিল সেই ছেলেটাকেই তোর নাড়ি কাটার ব্লেডটা শরীরে ঝাঁকিয়ে হাসি দিল। তারপর টানা 7 দিন পর আমি সুস্থ হলাম, কিন্তু তোকে দেখতে পেলাম না। তুই তো তখন কাকিমার সাথে হাতুর ঘরে, আর সেখানে আমার যাওয়া নিষেধ। এদিকে তোকে দেখার জন্য আমি ছটফট করছি। এত ছটফট তো রিমার বেলায় করিনি। এই ছটফট নিয়ে 40 দিন পার হলো। আম্মুর মুখে শুনলাম তুই নাকি বড় হয়ে যাচ্ছিস, হাত পা চুল একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তুই বড় হচ্ছিস অথচ আমি তোর বড় হওয়া দেখবো না, এটা হয়? সেদিন রাতেই সবাই ঘুমিয়ে গেলে কাকিমার রুমে ঢুকে পড়ি। কাকিমা তখন গভীর ঘুমে, কিন্তু তুই তোর ব্যাটারির মতো চোখগুলোকে নাড়িয়ে নাড়িয়ে আমাকে দেখছিস। আর আমিও খপ করে তোকে কোলে তুলে বাড়ি ছাড়লাম। কেন ছাড়লাম জানি না, শুধু এটা মনে হয়েছিল তোকে মন ভরে না দেখা পর্যন্ত আমার মনের ছটফটানি বন্ধ হবে না। আর আম্মু তো আমাকে দেখতে দিচ্ছে না। তারপর ঘটল সেই ব্যথার সূত্রপাত। তোকে নিয়ে আমি একটা গাছের ডালের উপরে বসে আছি আর তোকে মন ভরে দেখছি। তুইও আমাকে দেখছিলি আর হাসছিলি। তোর তো তখন দাঁতও ওঠেনি রে তিল। কি অমায়িক হাসি! আমি দেখি মুগ্ধ। হঠাৎই কোথা থেকে আব্বু আর আম্মু চলে আসলো। সাথে তোর আব্বুও ছিল। আম্মু আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমি তো তোকে দিতে চাচ্ছিলাম না। পিছন থেকে আব্বু আমাকে পেটাচ্ছে। আম্মু ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তোর এই হাতের আঙ্গুলগুলো আমার হাতের বৃদ্ধা আঙ্গুলটা চেপে রেখেছিল। আমি তোর হাতের দিকে তাকিয়ে আছি। আম্মুর মুখে শুনেছিলাম তখনই তুই কোনো কিছুকে আঁকড়ে ধরতে শিখিসনি। তাহলে আমার আঙ্গুলটা কেন ধরলি? বল কেন ধরলি? হৃদ তিলের দিকে ঘুরে পড়ল। তিলের হাতটা চেপে ধরে বারবার বলছে, বল কেন ধরেছিলি সেদিন? আমি বলেছিলাম ধরতে? বলিনি তো, তাহলে কেন ধরলি? হৃদের এমন প্রশ্নে তিল কি উত্তর দিবে বুঝতে পারল না। একটা 40 দিনের বাচ্চা কেন হাত ধরেছিল সে কিভাবে বলবে? জানিস না তো, কিন্তু আমি জানি। তোর চোখ আর তোর হাতের ছোঁয়া আমাকে অস্পষ্ট করে বলেছিল, হৃদ তুমি আমাকে কখনোই তোমার থেকে আলাদা করো না। আমি এভাবেই তোমার হাতটা আঁকড়ে ধরে এভাবে গাছতলায় কাটিয়ে দিতে পারবো। আমার শুধু তোমার হাতের শক্ত বাঁধনটা চাই। হৃদের কাছ থেকে গল্প শুনতে শুনতে তিলের ভেজা চোখগুলো শুকিয়ে এসেছে। চোখ দুটো বড় বড় করে বলল, তাই বলেছিলাম। তাই তো বলেছিলি। তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি মিথ্যেবাদী? তুই আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাস? হৃদ যে এবার রেখে অন্যদিকে চলে যাচ্ছে বুঝতে পারলো তিল, তাই সাথে সাথেই বলে উঠল, তারপর কি হলো লিক ভাইয়া? তারপর আর কি, আমার বুকের বাপাশে ব্যথা শুরু হয়ে গেল। এমন ব্যথা যে দিনের 24টা ঘন্টার মধ্যে পারলে 28 ঘন্টায় তোর খেদমতে ব্যস্ত। তোকে গোসল করানো, কপাল টিপ পরানো, জামা কাপড় পরানো, হিসু করলে কাঁথা পাল্টানো, কোলে নিয়ে গান শোনানো, ঘুম পাড়ানো সব আমি করেছি। শুধু দুধটা কাকিমা খাইয়েছিল। কেন দুধটা আপনি খাওয়াতে পারলেন না? তাহলে আর কি খেদমত করলে শুনি? তার মানে আমি ছোট ছিলাম বলে আপনি ফাঁকিবাজি করেছিলেন? খাবি একটা থাপ্পড়? আমার সাথে মশকরা হচ্ছে? আমি তোকে কিভাবে দুধ খাওয়াবো? আমি কি মেয়ে মানুষ? তিল ঠোঁট টিপে হালকা হেসে বলল, তারপর তারপর আর কি, এভাবে গরুর মতো খেটে তোকে বড় করতে লাগলাম।
হঠাৎই খেয়াল করলাম তুই আর আগের মতো আমার সাথে থাকতে পছন্দ করিস না। রিমার সাথে ঘুরিস, পুতুল খেলিস, মিলি খেলা আর কি। এটা আমার সহ্য হচ্ছিল না, কিন্তু তোকে কিছু বলতেও পারতাম না। সব সহ্য করে থাকলেও যেই দেখলাম তুই রবিনের সাথে খেলিস, সেদিনে আমার মাথা গরম হয়ে গেল। এমনি গরম হলো যে তোকে কঠিন শাস্তি দিতে শুরু করলাম আর তোর প্রেমে পড়তে শুরু করলাম। প্রেমে অবশ্য সে ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম এইটে ওঠার পর। তারপর তো তুই সবই জানিসই, তবে একটা জিনিস জানিস না। কি? ছোটবেলার পাগলামিগুলো আমি না বুঝে করেছিলাম, বয়সের দোষ বলে যেটাকে, কিন্তু ইউকে থেকে আসার পর যা করেছি সব অন্য কারণে। কি? আমি সব সময় চেয়েছিলাম তুই আমার বিপরীতে কিছু করবি, কিছু বলবি, কিন্তু তুই এটা কখনোই করিসনি। সব সময় আমি যা বলি তাই করিস। ছোটবেলা তো তাও কেউ জিজ্ঞেস করলে বলে দিতি, কিন্তু এখন তাও করিস না। এটা আমাকে খুব বেশি রাখাতো। মনে হতো তুই একটা পুতুল। আমি কি এতদূর থেকে একটা পুতুলকে বিয়ে করতে এসেছি? তাই তোর উপর ডাবল ডোজ দিয়ে চেষ্টা করেছিলাম তোকে মানুষরূপী বানানোর জন্য, আর সেটাই আমি সফল। তবে এখনো পুরোপুরি হয়নি, মনে হচ্ছে আরো টাইম লাগবে, বাট এত টাইম নেওয়া আমার পক্ষে সম্ভব না। তিল এবার মাথাটা উঁচু করে হৃদের দিকে তাকিয়ে বলল, জাস্ট এটাই? কিন্তু আমার তো কখনো এমন মনে হয়নি। তোর মতো গাধীদের মনে হবেও না। দেখি সর, আমি এখনই রুমে যাব। কেন? হৃদ তিলকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে বসে পড়ল, অন্যদিকে ঘুরে পড়ল। এখানে আর 1 সেকেন্ড থাকলে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো। ভয়ঙ্কর কিছু মানে? যা বিয়ে আগে করা অন্যায়। হৃদার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক কঠিন অস্থিরতা তাকে গ্রাস করেছে। এভাবে ওড়না ছাড়া কেউ উপর থেকে মাথা নিচু করে, তাও এক রুমে, একই বিছানায়, একটা কম্বলের নিচে, এই মাঝরাতে। তিল হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি এমন হলো যে হঠাৎ করেই ওনার ভয়ঙ্কর কিছু করে ফেলতে মন চাইলো? হৃদের চলে যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে কম্বলের দিকে তাকিয়ে রইল। এই গরমে উনি কম্বল গায়ে দেন কেন? আমি তো ঘেমে গোসল করে ফেলেছি। ওনার শরীরটাও কেমন গরম গরম লাগছিল। আর ও যখন ওনার হাতটা আমার পেটে রাখলো, তখন মনে হচ্ছিল ওটা হাত না, আগুনের তাপে শক্ত হয়ে আসা পাতিলের তলা। এমন গরম হাতও কারো হয়? ছেলেদের হাত কি এমন গরমই থাকে, নাকি শুধু ওনার হাতে এমন গরম? তিল ভাবনার রাজ্যে ডুবতে ডুবতে কম্বলটা ভাঁজ করে হৃদের রুমে চলে যাচ্ছে। ওনার তো আবার কম্বল ছাড়া ঘুম হবে না। তিল হৃদের রুমের কাছে যেতেই হৃদ বলে উঠল, আজ আর শীত লাগবে না তিল, তুই এখন আমার রুমে ঢুকবি না। তিল ঢুকতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ ওনার নিষেধে হুঙ্কার নয়, অনুনয়ের ছোঁয়া পেল। তাহলে কি মানুষটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে? তিলের ঘুম ভাঙলো রিমা ডাকে। ঘুম ঘুম চোখে চোখ মেলতেই রিমার হাসি হাসি মুখটা ভেসে উঠল। তিলকে টেনে তুলে বসিয়ে নিয়ে রিমা বলল, আমি জানতাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতি না। মানে? আর তুই হঠাৎ এখানে কেন রিমা? তুই আসবি এটা তো আমাকে জানালি না। তিলের কথার উত্তর দিল রিমার বর সিকান্দার সাহেব। আমিও জানতাম না তিলাপামনি। রিমা আমাকে ঘুম থেকে তুলে বলল আমার ভাইয়ের এনগেজমেন্ট, আর তুমি পরে পরে ঘুমাচ্ছ। এক্ষুনি উঠো, না হলে কিন্তু গরম পানি মাথায় ঢেলে দিব। আপনি বলেন এই গরমে গরম পানি দিয়ে গোসল করলে কি শরীর মানবে? ঠান্ডা পানি হলো মানা যেত, তাই গরম পানির ভয়ে আমি লুঙ্গি পরে রিমাকে নিয়ে বেরিয়ে পড়ি। তিল সিকান্দার সাহেবের দিকে তাকিয়ে সত্যি অবাক হলো। শ্বশুর বাড়িতে নতুন জামের আগমন কিনা লুঙ্গি পরে? কার এঙ্গেজমেন্ট রে রিমা? কার আবার? তোর আর ভাইয়ার। আমার যে কি খুশি লাগতেছে না। আমি তো ভেবেছি আমি আর সিকা বেলি ফুলের একই ছাপার শাড়ি আর পাঞ্জাবি পরবো। কেমন হবে রে তিল? আমার এঙ্গেজমেন্ট, অথচ আমি জানি না। আর এই শিকাটাকে? তিলের প্রশ্নে মন খারাপের সুরে সিকান্দার বলে উঠল, আমি আপামনি, রিমা আমার নামের শর্ট ফর্ম করে শিকা দিয়েছে। আর ছেলেদের পাঞ্জাবিতে কি কখনো বেলি ফুল যায় বলুন তো? গোলাপ ফুল হলো একটা কথা ছিল। রিমা এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল, শিকা নামের সাথে বেলি ফুলই যায়, বুঝেছো? এখানে আসতে না আসতে আমার বান্ধবীর কাছে নালিশ দেওয়া শুরু করেছো। থাকবো না আমি আর এখানে। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুই তো বাপের বাড়ি আসছিস রিমা, আর কোন বাপের বাড়ি যাওয়ার কথা ভাবছিস? তিলের কথায় রিমা জিহ্বায় কামড় কেটে বলল, আমি কেন বাপের বাড়ি যাব? সিকাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিব।
সিকান্দার সাহেব আকুতি নয়নে তিলের দিকে তাকিয়ে রইল। তিল কিছু বলতে যাবে তার আগেই দরজার পাশ থেকে রিত বলে উঠল, রিমা, তোর হাবলুরে নিয়ে এখান থেকে যা তো, আমার তিলের সাথে দরকার আছে। তোর দরকারে বাহাত ঢুকাচ্ছে কে? তুই তো দরকার শেষ কর, তার জন্য আমাদের কেন যেতে হবে? তুই এখান থেকে যাবি নাকি আমার হাতে তোর হাবলুরেও মায়ের খাওয়াইতে চাস? রিমা কান্না কণ্ঠে বলল, বিয়ে করার আগেই বোনকে বের করে দিচ্ছিস, তাহলে বিয়ের পর কি করবি ভাইয়া? ডেকে এনে এভাবে অপমান করলি তো থাকবো আর এখানে? আজই আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। রিমা তার বরকে টানতে টানতে তিলের রুম থেকে বেরিয়ে চলে গেল। রিমা চলে যেতেই রিত তিলের রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিল। তিলের দিকে একটা প্যাকেট ছুঁড়ে দিতেই তিল লাফিয়ে ওঠে। কি এটা? আর আপনি দরজা আটকালেন কেন? রিত দরজা ছেড়ে তিলের সামনে থেকে প্যাকেটটা নিয়ে ছিঁড়ে ফেল। ভেতর থেকে একটা লাল জামা বের করে তিলের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, এটা পরে নে। কেন? কথা বলবি তো থাপ্পড় খাবি। আপনি বলতে হবে। তিলকে অবাক করে দিয়ে রিত বিছানায় উঠে গেল। তিলের পরহিত জামায় হাত দিতেই তিল চিৎকার করে ওঠে, আমি চেঞ্জ করছি, প্লিজ জামা ছিঁড়বেন না। গুড, তোর তো দেখি দিনে দিনে বুদ্ধি বাড়ছে, কিন্তু বুদ্ধির উৎপত্তি এত লেট করে করছিস কেন? সারের দাম কি বেড়েছে? চিন্তা করিস না, আমি না হয় সার কেনার টাকাটা তোকে দিয়ে দিব, তুই এককালীন কিস্তিতে আমাকে পরিশোধ করিস। তবে হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদও দিতে হবে, বুঝেছিস? চক্রবৃদ্ধিতে কেন? সেটা তোকে পরে বলবো, এখন ঝটপট জামাটা পাল্টে নে। তিল নিজের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই রিত বলে উঠল, তুই যদি ওয়াশরুমে গিয়েই জামা পাল্টাবি তাহলে আমি এত কষ্ট করে দরজায় সিটকিনি লাগালাম কেন? সিটকিনি লাগাতে আমার কতটা এনার্জি লেগেছে জানিস? তাহলে কোথায় চেঞ্জ করব? রিত নিজের হাতটাকে সামনের দিকে তাক করে বলল, এই যে এই জায়গায় ঠিক আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করবি। দাঁড়া, আমি আগে ঠিকঠাক পজিশনে বসে নেই। কি? আপনার সামনে? চোখ দুটো এমন রসগোল্লার মতো করেছিস কেন? তুই জানিস না আই হেট রসগোল্লা? রসমালাইয়ের মতো করতে পারিস, বিকজ আই লাভ রসমালাই। রিতের মুখের এক্সপ্রেশন দেখে তিলের মনে হলো ওনার সামনে কয়েক কেজি রসমালাই রাখা আছে, আর সে এখনই দুহাত মেখে টপাটপ মুখে পুরবে। কি হলো, শুরু কর। তিল জামাটা হৃদের দিকে নিক্ষেপ করে গলাটা শক্ত করে বলল, আমি পারবো না। কেন পারবি না? এটা তো এত কষ্টের কাজ না তিল, সামান্য জামা চেঞ্জ করাতেও তোর এত আলসেমি? আগে জানলে তো তোকে গরম পানিতে গোসল না করিয়ে ঠান্ডা পানিতে গোসল করাতাম। উফ, বলছি তো পারবো না, আপনি এখান থেকে যান। হৃদ বিছানা থেকে নেমে এসে তিলের সোজাসুজি দাঁড়িয়ে বলল, এটা তো কষ্টের কাজ না তিল, এত বেশি আলসেমি তোকে মানায় না। এই দেখ, আমি তোকে দেখাচ্ছি, এই যে এইভাবে জামাটা নিচ দিকে শক্ত করে ধরবি, এক হাত পিছনের পার্ট আর এক হাতে সামনের পার্ট ধরবি, তারপর আস্তে আস্তে উপরে তুলে গলা দিয়ে বের করে ফেলবি, ব্যাস হয়ে গেল। হৃদ নিজের গেঞ্জিটা পুনরায় আগের মতো করতে করতে তিলকে বলল, আচ্ছা, তুই নিচ থেকে ধরে উপরে তুলে চেঞ্জ করিস নাকি আগে হাতা থেকে হাত বের করিস? হৃদের প্রশ্নের উত্তর না দিয়েই তিল জামাটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বাইরে থেকে হৃদের মুচকি হাসিটা তিল দেখতে পেল না। আমি তো এটাই চাই, তুই আমার কথার অবাধ্য হোস। কিছু কিছু ভালোবাসায় অবাধ্যটা তো খুব বেশি গভীর ভালোবাসার জানান দিয়ে যায়। বাহ, লাল কালারের জামাই তো তোকে বেশ মানিয়েছে। তিলকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো হৃদ আর কানে কানে ফিসফিস করে বলল, মনে আছে ছোটবেলায় তোর লাল জামাটা ছিঁড়ে ফেলেছিলাম বলে তুই কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিলি? কেন কাঁদছিলি বলতো? জামা ছিঁড়ে ফেলেছিলাম বলে? আজ থেকে তুই কবুল বলার আগ পর্যন্ত শুধু লাল কালারের জামাই পরবি, এটা তোর শাস্তি। কারণ ওই দিন তোর কান্নার জন্যই তো আমি তোকে শাড়িটা পরাতে পারিনি। যা, ওয়ার্ড্রোব খুলে দেখ। তিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই হৃদ দরজা খুলে বেরিয়ে গেল। তিল ওয়ার্ড্রোবটা খুলে তো অবাক, এখানে তার পুরনো অনেক জামাকে দেখতে পাচ্ছে না, শুধু লাল আর লালের খেলা জমে আছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর সবটা লাল রং এখানে এসে বাসা বেঁধেছে। নতুন জামা দেখেও মনটা খুশিতে নেচে উঠলেও পরক্ষণেই বিরক্তি নেমে আসে চেহারায়। প্রতিদিন এক কালার জামা পরলে কেমন দেখাবে? বিচ্ছিরি লাল পোকার মতো নিশ্চয়, যাদের জামার প্রয়োজন হয় না। তিলকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ক্রেডিটটাই ঘটা করে নিজের আয়ত্ত করে নিচ্ছে রিমা। আর পাশ থেকে সিকান্দারও বারবার শার্টের কলারটা
ঠিক করার বাহানায় বারবার বুঝাচ্ছে রিমা যে তার বউ, আর বউয়ের ক্রেডিট মানেই তো তারও ক্রেডিট, তাই না? হৃদকে লাল পাঞ্জাবিতে মনে হচ্ছে যুদ্ধে জয়ী হওয়া কোনো দেশের রাজপুত্র, আর জয়ী হবার সুবাদেই সেখানকার রাজা তার কন্যাকে কন্যাদান করছেন। তিলের চোখ যেন আজ হৃদের দিক থেকে সরছেই না। তার লাল কুমারটা এত সুন্দর কেন? কি হয়েছে বড় আব্বু, তুমি এরকম ঘামছো কেন? এনিথিং রং? তিলের ভাবনার বিচ্ছেদ ঘটায় বড় আব্বু পাশ থেকে তিলের হাতটা ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে। নিজের বিছানার পাশে বসিয়ে পায়চারি করছেন। তিল এতক্ষণ চুপ থাকলেও এবার বিরক্ত হয়ে বলে উঠল, জানি তোমার এই বিয়েতে মত নাই, রিদানের অত্যাচারে ভয় করছিস তো, কিন্তু তুই কি এটা বুঝতে পারছিস না? ওকে বিয়ে করা মানে ওর সাথে সারাটা জীবন কাটানো। তাহলে তুই কেন অত্যাচারকে বাঁচার জন্য এরকম করছিস? তাহলে তুই কেন অত্যাচার থেকে বাঁচার জন্য এরকম করছিস? তোকে কি বলবো, আমি নিজে বাবা হয়ে ছেলের অন্যায় প্রতিবাদ করতে পারছি না। এত বছর পর ছেলেকে কাছে পেয়ে আমার শক্ত মন নরম হয়ে গেছে, এতই নরম হয়ে গেছে যে। বড় আব্বু নিজের কথা শেষ না করেই পুনরায় পায়চারি করতে করতে বলল, তিল, তোকে আমি সম্পূর্ণ হেল্প করতে রাজি আছি। তুই কি পালিয়ে যেতে চাস? তাহলে আমি নিজে তোকে। তিল মুচকি এসে বড় আব্বুর দিকে এগিয়ে গেল, ওনার পায়ে সালাম করে বলল, বড় আব্বু, আমি তোমাকে আব্বু ডাকার আগে যে বড় বলে সম্বোধন করি না, ওই বড় শব্দটা মুছে ফেলতে চাই, আর সেটা তোমার ছেলেকে বিয়ে করে। মাতি বুঝতে। আমি কিছু বুঝতেও চাই না, শুধু এটা বুঝি তোমার ছেলের অত্যাচারগুলোকে যেন কখনো মিস করতে না হয়, আর সেই কাজটাই করছি। আর সেটা তোমার ছেলের ভয় নয়, ভালোবেসে। আমির আলী সাহেব খুবই বিস্মিত হলেন। আমার ছেলেটার সাথে কি তাহলে মেয়েটাও পাগল হয়ে গেল? তাসমিয়া বেগম বারবার চোখের পানি মুছিয়ে ভিজিয়ে ফেলছেন নিজের শাড়ির আঁচল। আজ দুটো ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। কেউ জানুক আর না জানুক, সে তো জানতো তিল হৃদের জন্য কত চোখের পানি ফেলেছে। আর হৃদ, সে তো ছোটবেলায় তিলের কপালে সেকেন্ডে সেকেন্ডে কালো টিপ দিত, যাতে তিলের দিকে কারো নজর না পড়ে। টিপটা হালকা হয়ে এলেই সাথে সাথে গাঢ় করে দিত। বলা তো যায় না, হালকা করে থাকা কাজলের টিপ যদি বদ নজরের সাথে লড়াই করতে না পারে। তাসমিয়া বেগমের ইচ্ছে হলো আজকেও তিনি তিল আর হৃদের কপালে নজর কাটা দিয়ে দিতে, যাতে তাদের উপর কেউ নজর লাগাতে না পারে। হৃদ আর তিলের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো খুবই ঘরোয়া ভাবে। হঠাৎ করে হৃদের চাওকে পূরণ করতে যে কয়েকজন পেরেছেন, সেই কয়েকজন বাসায় এনে হাজির করেছেন আমির আলী। বিয়েটা তীরের পরীক্ষার পরে ঠিক করলে হয় না বাবা? না, হয় না। পরীক্ষার এখনো 2 মাস বাকি। আব্বু, আমি এইভাবে একা একা থাকতে পারবো না। আই নিড তিল ইন মাই বেডরুম। ছেলের এমন লজ্জাহীন কথাই নিজেরই মুখ ঢেকে ফেলার অবস্থা হয়েছে আমির আলী সাহেবের। এভাবে বাবার সামনে কোনো ছেলে যে এমন ভাবে কথা বলতে পারে, সেটা রিদানকে না দেখলে হয়তো জানতে পারতেন না। এই মুহূর্তে এখান থেকে ছেলের লজ্জাহীন কথা শোনার থেকে ভালো বিয়ের কাজে লেগে পড়ার। আর কটা দিনই বা আছে, 15ই মার্চ বিয়ে, মানে হাতে আর 17 দিন বাকি। আমাদের বংশের একমাত্র ছেলে বলে কথা, বিয়েটা তো যেন তেন ভাবে দেওয়া যাবে না। তিল বিছানা গুছানোর সময় সিকান্দার সাহেব এসে হাজির, হাতে একটা হলুদ পাঞ্জাবি। তিলাপামনি, আপনি কি আমাকে একটু বিষ দেবেন? আমি খেয়ে মরে যাই। আত্মহত্যা করবেন? কিন্তু খুবই দুঃখের বিষয় দুলাভ ভাই, আমার কাছে কোনো বিষ নেই। বিষ নাই শুনে সিকান্দার সাহেবের মাথায় বাড়ি পড়ল। এমন ভাব নিয়ে তিলের মাত্রই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা বিছানায় ধপ করে বসে পড়লেন, ডান হাতটা কপালে ঠেকানো। কি হয়েছে দুলাভ ভাই, আমাকে কি বলা যাবে? তিলের এই কথাটারই তার জন্য মনে হয় সিকান্দার সাহেব ওয়েট করছিলেন। চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, হাতের পাঞ্জাবিটা তিলের দিকে বাড়িয়ে বললেন, দেখুন, রিমা বলেছে আপনাদের গায়ে হলুদে নাকি আমাকে এই পাঞ্জাবি পরতে হবে। তিল পাঞ্জাবিটার দিকে চোখ বুলিয়ে বলল, সুন্দরী তো, আপনাকে বেশ মানাবে দুলাভ ভাই, কিন্তু এটার জন্য আপনাকে বিষ খেতে হবে কেন, সেটা এখনো বুঝতে পারছি না। সিকান্দার পাঞ্জাবিটা ভালো করে মেলে বুকের দিকটা বাড়িয়ে বলল, দেখুন, হলুদ পাঞ্জাবিতে কালো কালারের গাঁদা ফুলের ছাপ। আপনি বলুন, গাঁদা ফুল কি কালো কালার হয়? আর তাও কি হলুদ পাঞ্জাবিতে? আপনার গায়ে হলুদে আমার কি কোনো প্যাস্টিস থাকবে? তিল পাঞ্জাবিটা ভালো করে দেখলো, সত্যি হলুদ কালার পাঞ্জাবিতে কালো গাঁদা ফুলের ছাপ রয়েছে।
নিচে আবার ক্যাপশন হিসেবে উইশ করা আছে আমার কালো গাধা। তবে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু সিকান্দার সাহেবের অসহায় কথা আর অসহায় মুখ দেখে বেশ মায়া হলো তিলের। রিমাটাও কি তাহলে হৃদ ভাইয়ের মতোই হলো? তুমি আবার তিলের কাছে নালিশ করতে চলে এসেছো? দাঁড়াও, শুধু পাঞ্জাবিতে কেন, তিলের গায়ে হলুদে তোমাকেও গাঁদা ফুল দিয়েই সাজাবো। তিল বিছানায় শুয়েই শরীরটা মেলে দিল প্রশান্ত শান্তিতে। মনের ভেতর কেন জানি প্রাপ্তি শান্তি অনুভব হচ্ছে। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর কিছুদিন পর হৃদ ভাইয়া তার বর হবে। তিল ঘুমের ঘরেই বুঝতে পারল তার মুখের গরম বাতাসের ছোঁয়া লাগছে, কিন্তু সেটা বারবার ছেড়ে ছেড়ে আসছে। এমনটা তো কেউ ফু দিলে লাগে। তিল চোখ মেললেই হৃদের মুখটা ভেসে ওঠে, ঠোঁটটা এখনো চুক্ষা করে আছে, যেন এখন চোখটা না মেললেই আবার ফু দিত। আপনি এভাবে ফু দিচ্ছেন কেন? তিলের কথার উত্তর না দিয়েই ওর চোখটা বেঁধে ফেলল হৃদ, তাও ওরে লাল ওড়না দিয়ে। আলে কি করছেন? আমার দম বন্ধ হয়ে আসছে। চোখ বাতলে দম বন্ধ হয়? আমি কি তোর গলা চেপে ধরে আছি? বলতে বলতেই তিলকে কোলে তুলে নিল হৃদ। পায়ে পায়ে কদম ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি কি আবার কিছু ভুল করেছি? আপনি কি ছাদে উঠছেন? আমাকে ছাদ থেকে ফেলবেন না প্লিজ হৃদ ভাইয়া, এত উপর থেকে পড়লে আমার ভয় লাগবে। এই জন্যই তো চোখ বেঁধে নিয়েছি, কতটা উপর থেকে পড়বি তুই দেখতেও পারবি না। তিলের খোলা চুলগুলো তিলের মুখের সামনে এসে ভিড় করেছে, রাগে চোখ মুখ ফুলে আছে। হৃদ তিলকে এমন রূপেই প্রথম দেখেছে, তবুও তার মধ্যে ঘাবড়ানোর কোনো লক্ষণ নাই। তিলকে একটা মিষ্টি হাসি উপহার দেই নিজের হাত দিয়ে তিলের মুখ থেকে চুলগুলো সরানোর বাহানায় বলল, তুই দেখি আর বলা শিখে গেছিস। তিল দেখি আমার নামটা বলতো। হৃদের এমন কথাই তিল নিমেষেই পানি হয়ে গেল। মাত্র যেন একটা অন্য রাজ্যে সে বিরাজ করছিল। চারপাশটা দেখে নিয়ে নিজেকে হৃদের উপর আবিষ্কার করে, তাও হৃদের পেটের উপর বসে আছে, হাতে সুই, হৃদের দিকে তাক করানো। তিলের হাত পা কাঁপছে, খুব খারাপ ভাবে কাঁপছে। সরি হৃদ ভাইয়া, আমি আপনার পেটে কিভাবে আসলাম? তিলের ভয়ঙ্কর রূপটা যাকে এক বিন্দু অবাক করতে পারলো না, কিন্তু এই ভয়ঙ্কর পাংশুটের রূপটা হৃদকে বেশ অবাকই করেছে। শুধু অবাক বলে ভুল হবে, তাকে খুবই হতাশ করেছে। হৃদ তিলকে নিজের পেট থেকে সরিয়ে বেশ বিরক্ত নিয়েই বলল, মনে হচ্ছে বিয়েটা ক্যান্সেলই করতে হবে। তিল ফেল ফেল নয়নে হৃদের দিকে তাকিয়ে আছে, তাতে হৃদের কিছু আসলো না। যেভাবে হুট করে এসেছিল ঠিক সেভাবেই হুট করে বেরিয়ে গেল। খাবার টেবিলে সবাই বসে বসে হৃদের অপেক্ষায় থাকলেও হৃদের আসার কোনো নাম গন্ধ নাই। ছেলেটার যে কি হলো, খাবারের প্রতি এত অবহেলা কেন? দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছে। বড় আম্মুকে আশ্বাস দিয়ে তিল ভাতের প্লেট নিয়ে হৃদের রুমের দিকে এগোই। গুটি গুটি পায়ে এগিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ওইখানেই দাঁড়া, এক পাও এগোবি তো তোর পা কেটে রেখে দিব। সামান্য কথা বলতে পারিস না, আবার আমার জন্য ভাত নিয়ে আসছিস? আগে হৃদ বলে ডাকবি, তারপর খাবো। এমন কেন করছেন হৃদ ভাইয়া? আমি কি ইচ্ছা করলে? তিলের দিকে হৃদ তেড়ে এসে বলল, হ্যাঁ, ইচ্ছে করেই এমন করিস, না হলে সবার সাথে সব ঠিক, শুধু আমার কাছে আসলেই তোমার কণ্ঠতে আটকে যায় না? তোর কণ্ঠ ছেঁচে ফেলতে ইচ্ছে করছে। যা আমার সামনে থেকে বেরিয়ে যা। হৃদ ভাইয়া প্লিজ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। একে তো নামটার অপমান করেছে, আবার সাথে ভাইয়াও ডাকা হচ্ছে। আমি কোনো বোনকে বিয়ে করব না, যা বিয়ে ক্যান্সেল। তিল যেভাবে নিশ্চুপ হয়ে হৃদের রুমে ঢুকেছিল ঠিক সেইভাবে বের হয়ে আসছে। কথায় কথায় বিয়ে ক্যান্সেল না, আসছে আমার বিয়েওয়ালা। করব না আমি আপনাকে বিয়ে। দেখি তখন আপনি কিভাবে বিয়ে ক্যান্সেল করেন, যত সব। তিল ঠাস করে ভাতের প্লেটটা বড় আম্মুর সামনে রাখলো। তোমার ওই ছেলেকে বলে দিবা তিল এত বিয়ের জন্য লাফায় না। আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, যখন হবে তখন যাকে তাকে করে নেব। তোমার ওই বুড়া ছেলেকে তিল বিয়ে করবে না। এই আমিও বিয়ে ক্যান্সেল করে দিলাম। তিলের দিকে সবাই হা করে তাকিয়ে রইল। কি হচ্ছে তারা কিছু বুঝতে পারছে না। তিল মনে মনে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। আয়নায় দাঁড়িয়ে তিল বারবার হৃদ হৃদ বলে প্র্যাকটিস করে যাচ্ছে। ঠিকই তো, এত বড় দামি মেয়ে হলাম, অথচ সামান্য হৃদটাই বলতে পারছি না। এটা কোনো কথা?
তিল সমানে হৃদ হৃদ বলে চিল্লিয়ে যাচ্ছে। নিজের ফোনটাতে ভয়েস রেকর্ড করেও বারবার প্লে করে দেখছে যে হৃদই শোনা যাচ্ছে। একটা বারও সে হৃদের জায়গায় হৃদ বলছে না। কিন্তু ওনার সামনে গেলেই কেন এমনটা হয়? তিল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরেই সে স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে। হঠাৎই হৃদের মুখটা ভেসে উঠে, পুরো শরীরে রক্তমাখা। এটা তো সেই ছোট্ট কালের হৃদ যে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে স্কুলে যেত। সাদা শার্টটাও এমন রক্তে মাখা, চোখ ভর্তি পানি। ছলো ছলো চোখ নিয়ে তিলের দিকে তাকিয়ে আছে। একটা হাত তিলের দিকে বাড়িয়ে দিয়েছে। কেন জানি সেখানে নিজেকে দেখতে পাচ্ছে না তিল, তবে স্পষ্ট বুঝতে পারছে হৃদ তিলের দিকেই হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে সেখানে তিল নাই কেন? ঘুমের ঘরে তিল ছটফট করতে করতে নিজেকে খুঁজতে থাকে। তার হৃদ ভাইয়ের হাতটা ধরার জন্য তো তার নিজের হাতের প্রয়োজন, কিন্তু সে নিজেকে দেখতেই পারছে না। সেখানে সে হাতটা কই পাবে? হৃদের হাতটা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে। তিলকে ছোঁয়ার যে তীব্র ইচ্ছে ছিল সেটা আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। হৃদের হাতটা শূন্য থেকে মাটিতে গিয়ে ঠেকেছে। হৃদের চোখগুলো বন্ধ হয়ে আসছে। ঠোঁট দই বিড়বিড় করে বলছে, তুই আমাকে মেরে ফেললি তিল। তিল শোয়া থেকে লাফিয়ে ওঠে। পুরো শরীরে ঘামে নিয়ে ফেলেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মনে হচ্ছে কয় জনম ধরে সে পানি ছোঁয়া পায়নি। এত জোরে জোরে কেউ নাক ডাকে? তোর জন্য আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ এমন কণ্ঠ শুনেই তিল বুঝতে পারল তার পাশে আরেকজন চুপটি মেরে বসে আছে। সে আর কেউ নয়, একটু আগে যাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। তিল হৃদের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কাঁদতে থাকে। তিলের এমন কাণ্ডে হৃদ থতমত খেয়ে গেল। তোর নাকের ডাকে ঘুম ভাঙলো আমার, আর কাঁদছিস তুই? হৃদের কথায় তিল আরো শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে নিজের এই মানুষটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলে, যাতে কোনো বিপদের আঁচ লাগতে না পারে। তুই এইভাবে জড়িয়ে ধরলে তো আমার এখনই তোকে বিয়ে করে ফেলতে ইচ্ছে করবে, কিন্তু আমি তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছি তিল। এখন কি করি বলতো? আমার খুব ভয় করছে, একটু জড়িয়ে ধরুন না প্লিজ। তিলের কণ্ঠে এমন কিছু ছিল যা হৃদের দুষ্টামির ভাবটা কাটিয়ে দিল। এভাবে সে তিলকে কখনোই কথা বলতে দেখেনি। হৃদ নিজের হাত দুটো দিয়ে তিলকে আবদ্ধ করে নিল। কি হয়েছে আমার বউটার? কিসের কান্না কাঁদছে শুনি? হৃদের মুখে বউ ডাকটা শুনে নিমিষেই তিলের চোখের পানি শুকিয়ে গেল। উপরঞ্চ লজ্জায় লাল হয়ে হৃদকে ছেড়ে দিতে হৃদ আবার চেপে ধরে বলল, বিয়েটা আজকেই করে ফেলি, কি বলিস? নে কবুল বল। একটু আগেও যে মেয়েটা ভয়ে কেঁপে উঠছিল সেই মেয়েটাই লজ্জায় কেঁপে উঠছে। তিলের মনে হলো এই কবুল শব্দটাতেই মিশে আছে অসংখ্য রঙের লজ্জা, যেগুলো একের পর এক তিলকে রাঙিয়ে দিচ্ছে। উনি এত নির্লজ্জ কেন? আমাকে কি লজ্জা দিয়ে মেরে ফেলবে? এত লজ্জা দিলে তো আমি মরে আবার জীবিত হয়ে যাব। কি হলো? কবুল বল। ইস, আমি এমনি এমনি কবুল বলবো কেন? দিনমোহর লাগবে। হৃদ তিলকে নিজের বুক থেকে সরিয়ে ওর থুতনিতে হাত রাখে, মুখটা উঁচু করে বলল, আমার এই তুত্তি বউয়ের আবার দিনমোহরও চাই? চাই তো। তা কেমন দিনমোহর শুনি? লাল নাকি নীল নাকি হলুদ দিনমোহর? জানি না, জানতো এখান থেকে। তাহলে কবুল বলবি কাকে? যাকে খুশি তাকে। কি? হৃদকে এক প্রকার ঠেলে ঠুলে পাঠিয়ে তিল আবার বিছানায় এলিয়ে পড়ে। চোখের পাতা এক কোলেই বারবার হৃদের সেই রক্ত মাখা মুখটা ভেসে উঠছে। কানে বারংবার বেজে যাচ্ছে একটা কথাই, তুই আমাকে মেরে ফেললি তিল। তিল কিছুতেই ঘুমোতে পারল না। সারাটা রাত ছটফটেই পার করে দিল। বিয়ের ব্যস্ততা, পরীক্ষার পড়ার ব্যস্ততা আর হৃদের ছোটখাটো শাস্তি নিতে নিতেই বিয়ের ডেট খুব কাছে চলে এসেছে। এদিকে তিল লাল জামা পরতে পরতে এই কালারটার প্রতি তার তেতো চলে এসেছে। তাই বিয়ের শাড়ি সে লাল কিনবে না। হৃদের সাথে ঝগড়া করে সে নীল কালারের বেনারসি কিনে নিয়েছে। কেন জানি এখন আর হৃদের রক্তবর্ণ চোখ তিলকে ভয় পাওয়াতে পারে না। হয়তো হৃদ নিজেই চায় না তিল তাকে আর ভয় পাক। এবার না হয় একটু ভালোবাসাই দেওয়া যাক। অনেক তো হয়েছে। বিয়ে বাড়ি মানেই ব্যস্ততা, মেহমানদের আনাগোনা আর গান বাজনা তো আছেই। তার মধ্যেও টাইম করে তিলের পড়াটা আদর করে নেওয়ার কাজ নিয়েছে হৃদ। আজকেও তার অনিয়ম হয়নি। তিলের ইংলিশ খাতায় দুটো রসগোল্লা এঁকে দিয়ে বলল, যা 200 বার কান ধরে উঠবোস কর। কি? তিল নাক মুখ কুচকিয়ে না করে দেওয়াতে হৃদ যেন আরো বেশি উৎসাহ পেল।
পড়ার সময় তিলের ভুল ধরে শাস্তি দিতে তার খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় সে তিলকে পড়াচ্ছে। হৃদ কণ্ঠটা একটু শক্ত করে বলল, কি বললি আবার বলতো? তিল মনে মনে হৃদকে হাজারটা বকা দিতে দিতে কানে হাত দিল। উঠবসও শুরু হয়ে গেছে। হৃদের বেশ হাসি পাচ্ছে, কিন্তু হাসিটাকে আটকে একটু রাগ রাগ হয়েই বলল, মুখটা অমন লাল বানরের মতো করে লাভ নেই। পরীক্ষায় লাড্ডু পাবি, পরে আব্বু এসে আমাকে সব দোষ দিবে। তুই তো এই সুযোগ খুঁজে বেড়াস কিভাবে আব্বুর কাছে আমাকে খারাপ বানাবি, তাই না? আপনার মাথা কাল গায়ে হলো, অথচ আজকেও আমাকে পালানো হচ্ছে। আপনার সাথে বিয়ে ক্যান্সেল। হৃদ কিছু বলতে যাবে তার আগেই নিজের ফোনের রিংটন বেজে উঠল। দাঁড়া, চুপ করে ভেতর ঢুকে পড়ে তিল। আব্বুর ফোনটা নিয়ে হৃদের নাম্বার খুঁজতে থাকে। কি হয়েছে তিল? কিছু না আব্বু, তুমিও ঘুমাও। আব্বু, তোমার মোবাইলটা একটু নিতে পারি? তিল নিজের রুমে এসে একের পর এক কল দিয়ে যাচ্ছে হৃদের নাম্বারে। প্রথম কয়েকবার রিং বাজলেও ওই দিক থেকে কোনো রেসপন্স আসেনি। তিল পুনরায় কল করতে গিয়ে দেখে ফোন সুইচ অফ। তিলের ভয় হচ্ছে, সাথে খুব খারাপ ভাবে কান্না পাচ্ছে, কিন্তু সে এখন কাঁদবে না। মনে হচ্ছে কাঁদলেই খারাপ কিছু ঘটবে। তিল নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে নিজের আপুর ফোন থেকে নাম্বারটা নিজের ফোনে টুকে নিল। নিজের নাম্বার থেকে কল দিয়েও যখন ফোনটা অফ পেল, তিলের হাত পা কাঁপুনি উঠে গেল। কিছুতেই আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না, বারবার শুধু কল দিয়ে যাচ্ছে। সকালে বরাবর চিৎকার শুনে লাফিয়ে ওঠে তিল। কাল রাতে হৃদকে কল দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে তার জানা নেই। তিল দৌড়ে বরাবর রুমের কাছে চলে আসে। বিয়ে হবে না মানে? তোর মাথা ঠিক আছে রিত? আজ তো তোর গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান, আর বলতিস বিয়ে হবে না? হৃদ চিৎকার করে সবাইকে উদ্দেশ্য করে বলল, বিয়ে হবে না সেটা কখন বললাম আব্বু? আমি বলেছি এখন হবে না, তিলের পরীক্ষার পরে হবে। হৃদের কথায় আমির সাহেব প্রচন্ড ক্ষেপে যান। তোর কাছে কি বিয়েটা ছেলেখানা মনে হচ্ছে? তুই যখন চাইবি তখন বিয়ে হবে, তোর ইচ্ছাতেই সব। আমাদের ইচ্ছের কোনো মূল্য নেই। হৃদ নিজের সামনে থাকা শোকেসটাই লাথি মেরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছেতেই সব। আমার যখন ইচ্ছে হবে তখন বিয়ে হবে। বেরিয়ে যাও আমার রুম থেকে এক্ষুনি। রাগে আমির সাহেবের শরীর কাঁপছে। বাসা ভর্তি মেহমান, একটু পরে গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে যাবে। বিয়ের কোণে আর বর যেহেতু একই বাসারই, সেহেতু আয়োজনটাও সেরকমই করা হচ্ছে। তার উপর এই বংশের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, যাকে পেয়েছে তাকেই দাওয়াত দেওয়া হয়েছে। যাদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না তাদেরও দাওয়াত দেওয়া হয়েছে। তাদের মধ্যে 60% মেহমান অলরেডি চলে এসেছে, অনেকেই রাস্তায় আছে। গায়ে হলুদ শুরু হতে হতে চলেও আসবে। আর এখন কিনা বলছে বিয়ে হবে না? এটা কি হাতের মোয়া যে যখন তখন চিবিয়ে খেয়ে ফেলবে? আমির সাহেবের ইচ্ছে হলো ছেলেকে কয়েকটা বেদ দিয়ে পিটাতে। নিহাত এত বড় ছেলে হয়েছে বলে এখনো নিজেকে বসে রেখেছে। সেই ছোট হৃদ হলে এতক্ষণে পিঠের চাল তুলে বিয়ে পড়িয়ে দিত। আমির সাহেব ছেলেকে কঠিন কথা শোনাতে গিয়ে থেমে গেলেন। তিল সামনে এসে দাঁড়িয়েছে, চোখের ইশারায় বুঝাতে চাচ্ছে। হৃদ তখনও উল্টো হয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তিল ঠিক বুঝতে পারছে খুব রেগে আছে, খুব বেশি মনে হয়। তিল গুটি গুটি পায়ে হৃদের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তাতে হৃদের উপর যেন প্রভাবই পড়ল না। তিল আদুরি গলায় বলল, কি হয়েছে আপনার? কাল বাসায় আসেননি কেন? জানেন আমার কত কষ্ট হচ্ছিল। এত কোলে কল দিলাম, ধরলেনও না। আবার এখন বলছেন বিয়ে করবেন না। কি হয়েছে বলুন না। আমি কি কিছু ভুল করেছি? তাহলে আমাকে শাস্তি দিন। তিল, ছাড় আমাকে। না, আগে বলুন আপনার কি হয়েছে? এমন করছেন কেন? আর বিয়েটাই বা কেন করবেন না? তিলকে নিজের কাছ থেকে সারিয়ে নিয়ে তিলের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল হৃদ। সাথে সাথে তিলের চোখ ভিজে এলো। আমি কেন বিয়ে করব না তোর কাছে জবাবদিহি করতে হবে? তুই কি জবাবদিহির প্রেসিডেন্ট হয়ে গেছিস? করবো না আমি বিয়ে, কি করবি তুই? আমাকে পুলিশে দিবি, ফাঁসিতে ঝুলাবি? একটু ভালোভাবে কথা বলেছি দেখে খুব সাহস বেড়ে গেছে না? এখন আবার জবাবও চাস? আর তোর না কিছুদিন পর পরীক্ষা, তুই এখানে কি করছিস? যা পড়তে বস। খবরদার, যদি আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে তোর বই খাতা সব ছিঁড়ে ছুঁড়ে তোকে খাইয়ে দিব। পরীক্ষা রেখে বিয়ে করার জন্য লাফাচ্ছে, পা কেটে ফেলে দিব। তখন দেখবো তুই কিভাবে এত লাফাস।
এখনো যাসনি তুই? আর একটা চর খাবি। আজ অনেকদিন পর হৃদকে এমন আচরণ করতে দেখে তিল শকড হয়ে যায়। কাল রাতেও তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হলো? তিল গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। নিজের জেদি ছেলের কাছে হার মানতেই হলো আমির সাহেবের। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বিদায় করেছেন। নতুন করে বিয়ের কার্ড ছাপানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলেও শুধু বিয়ের ডেটটা চেঞ্জ হয়েছে। 17 মার্চের জায়গায় 3 মে। হৃদ কেন এমন করলো কেউ জানতে পারলো না। অনেকবার জিজ্ঞেস করেও তার দিক থেকে কোনো উত্তর আসেনি। শুধু এটাই বলেছে তিলের পরীক্ষার পরেই বিয়ে করবে। এদিকে তিল পড়ার থেকে বেশি কান্নাতে মনোযোগ দিচ্ছে। আজ কয়েকদিন যাবৎ হৃদের সাথে তার কোনো কথা হচ্ছে না। শুধু কথা বলে ভুল হবে। সেদিনের থাপ্পড় খাওয়ার পর থেকে তার সাথে দেখাও হচ্ছে না, রুম থেকে বের হচ্ছে না। যা লাগে সব রুমে দিয়ে আসা হচ্ছে। সবাই ওই রুমে যেতে পারলো, তিলের যাও মানা। খুব কঠিন করে মানা করা হয়েছে। হৃদকে ছাড়া তিলের পরে মন বসে না, ঘুম আসে না, খাওয়ার স্বাদ আসে না। মাঝরাতে ঘুম ভেঙে যখন হৃদকে নিজের পাশে পায় না, তখন হু হু করে কেঁদে ওঠে। আপনি আমাকে মারেন, কাটেন, বকেন, যা খুশি তাই করেন, তবু এভাবে তুলে ঠেলে রাখবেন না প্লিজ। আমি যে আপনার বিরহ নিতে পারছি না। আপনার মতো আমারও বুকে চিনচিন করে ব্যথা হচ্ছে। এ কেমন ব্যথা হৃদ ভাইয়া? আবার কোন খেলায় আপনি আমাকে নামিয়েছেন? কোন নেশায় আমাকে ডুবিয়েছেন? আমি যে ডুবে মরে যাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেন এমন করছেন? কালকে পরীক্ষা, অথচ তিলের মনে হচ্ছে সে কিছুই পারে না। যত পৃষ্ঠা উল্টাচ্ছে তত মনে হচ্ছে এগুলো তার পড়া হয়নি। তার মধ্যে হৃদ ভাইয়াটাও কোনো খেয়াল নাই। সে কি এসে একটু পড়ালে উনি সামনে বসলেই তো আমার সব পড়া হয়ে যাবে। ট্রেন যেমন রেল লাইনের উপর দিয়ে গড় করে ছুটে চলে যায়, সেও তো হৃদ ভাইয়ের সামনে গড় করে সব পড়া বলতে পারবে। তিল মনের দুঃখে বই খাতা কলম নিয়ে বাইরে করতে থাকে। হঠাৎই নিজের ফোন বেজে উঠল। অচেনা নাম্বার, এত রাতে কে কল দিবে? অনেকটা বিরক্তি নেই তিল কলটা রিসিভ করে কানে ধরল। তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার রুমে একটু আসবি? হৃদ ভাইয়া। হৃদের কণ্ঠ পেয়ে তিল চোখটা বুঝে ফেলে। খুশিতে ফোন কান থেকে নামাতে ভুলে গেছে। এতদিন পর ওনার কণ্ঠ শুনে মনে হলো ওনার কণ্ঠে শোনার জন্য কত দিনের তৃষ্ণা ছিল তা এখন বুঝতে পারছে। আপনি ডেকেছেন আর আমি আসবো না, এটা হয়? তিল তখনই বই খাতা সব ফেলে উঠে পড়ে। ছুটে যেতে গিয়ে থেমে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলটা একটু আশ্রিয়ে নিল। আজ কতদিন বাদে হৃদ ভাইয়া তার তিলকে দেখতে যাচ্ছে। একটু ফিটফাট না হলে চলে? হৃদের দরজার সামনে যেতেই তিলের পা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা চলাচলের শব্দ পাচ্ছে। খুব বেশি নার্ভাস লাগছে। হাত দুটো মুঠোই করে নিজের জামাটা কুচড়িয়ে ধরে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। হঠাৎ এমন নার্ভাস লাগার কারণ খুঁজে পাচ্ছে না। দরজায় হাত রাখতেও কেমন একটা লাগছে। তাহলে ভেতরে গিয়ে হৃদ ভাইয়ের সামনাসামনি হব কি করে? কেন এমন অদ্ভুত ফিলিং হচ্ছে? অনেকদিন বাদে দেখা হচ্ছে বলে, নাকি অনেকদিন বাদে কাছে যাচ্ছি বলে? কি হলো, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি পালকি দিয়ে বই আনতে হবে? হৃদের কথাই তিল হালকা কেঁপে ওঠে। শেষ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজা ঠেলে দেয়। পুরো রুমটা অন্ধকারে ঢাকা। এত অন্ধকার কেন? বিদ্যুৎ কি চলে গেছে? আমার রুমে তো ঠিকই ছিল, তাহলে এখানে কি হলো? তিল পা বাড়িয়ে ভেতরে এগুতেই হৃদ বলল, ভয় পাচ্ছিস? দাঁড়া। হৃদ নিজের ফোনটার টর্চটা জ্বালিয়ে তিলের দিকে আলো ফেলে পড়ল, তোর হাতের ডান দিকে ছোট টেবিলটায় দেখ, মোম আর ম্যাচ আছে। মোমটা জ্বালিয়ে নে, তাহলে আর ভয় পাবি না। হৃদের কথা মতো তিল মোমটা জ্বালিয়ে হৃদের কাছাকাছি এসে দাঁড়ায়। আজ উনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রুমের ফ্যানটা অফ। এই গরমে উনি এভাবে থাকেন কিভাবে? ওনার সব উদ্ভট কাজের মধ্যে এটাই বেশি অদ্ভুত, যা তিলকে বারে বারে ভাবায়। তুই কি মোম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার চাকরি নিয়েছিস? ওখানে রেখে আমার মাথার কাছে এসে বস। হৃদের প্রত্যেকটা কথাই তিলের কাছে কেমন যেন ঠান্ডা বরফের ছোঁয়া লাগছে। এত রাগী লোকটার ঝাঁঝালো কণ্ঠ হঠাৎ এমনি নিভিয়ে গেল কিভাবে? কথার ধরন না হয় পাল্টালেও সেটা আগের মতো ঝাঁজটা আর নেই। কি হয়েছে ওনার? উনি কি ভেতরে ভেতরে কোনো জিনিস নিয়ে খুব বাজেভাবে ভুগছেন? তিল হৃদের মাথার কাছে বসতেই হৃদ নিজের মাথাটা তিলের কোলে তুলে দিল।
মাথাটা খুব ধরেছে, একটু চুলটা টেনে দিত। তিল চুলে হাত দিতেই ওর হাতটা চেপে ধরে হৃদ। হাতটা নিজের গালে ছুঁয়ে নিয়ে বলল, কেমন আছিস রে? হৃদের অতি সাধারণ প্রশ্নটাও যেন তিলের বুকে ঝড় তুলে দিল। কেমন আছে? এটার উত্তর কি দিবে? ভালো আছে। কিন্তু ও কি আসলেই ভালো আছে? কিছু বলছিস না যে? রাগ করেছিস আমার সাথে? তিল এবার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। ডুকরে ডুকরে কেঁদে উঠে অভিমানী কণ্ঠে বলল, আপনি খুব পচা, খুব। হৃদের মাথাটা সরিয়ে তিল অভিমান করে উঠে চলে যেতে নিলে তিলের হাত চেপে ধরে নিজের বুকে। সরি রে, এই দেখ কানে ধরেছি, এবার তো ক্ষমা করে দে। দেখ তো তোর লিড ভাইয়াকে কানে ধরে কেমন হনুমানের মতো লাগছে। তিল হৃদের হাতটা কান থেকে সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার লিড ভাইয়াকে যেমন খুশি তেমন দেখাক, আপনার কি? খবরদার, যদি আরেকবার আমার লিড ভাইয়াকে হনুমান বলেছেন তো। তো কি করবি শুনি তুতলি রানী? আপনি এমন অন্ধকারে শুয়ে রয়েছেন কেন? আপনার কি হয়েছে? আমার খুব ভয় লাগছে। তিলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না হৃদ। তিলের হাতটা বুক থেকে সরিয়ে চোখের সামনে আনলো। অনামিকা আঙ্গুল থেকে হালকা শুকনো হাসি নিয়ে বলল, ডায়মন্ডের সাথে স্বর্ণের এমন হলদে কালারটা মানাচ্ছে না, দেখি খুলে দে তো আমায়। হৃদ আংটিতে হাত দিতেই তিল ঝটকা দিয়ে হাতটা টেনে সরিয়ে নিল। আপনি আমার বাবুকে আলাদা করছেন কেন? তোর বাবু মানে? আংটিকে তুই বাবু বানিয়ে দিলি? বেশি পড়ার চাপে তোর মাথাটা কি গেল? তিল হাতের আংটিটা ঠিক করতে করতে লাজুক হয়ে পড়ল। আপনি তো বাবুর গন্ধ নিয়ে পলিয়ে দিতে বলেছিলেন, বাবার কাছে থেকে যেন সন্তানকে না সরে, তাহলে এখন সরাচ্ছেন কেন? বাবার থেকে আলাদা করছেন দেখলে কি ও কেঁদে উঠবে না? তিল নিজের কথা শেষ করে হৃদের দিকে তাকাতেই বুঝলো উনি তার দিকে চেয়ে আছে, মুগ্ধ নয়নে চেয়ে আছে, যে চাহনিতে কোনো কামুকতা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাও নেই, রয়েছে শুধু মুগ্ধতা আর প্রাপ্তি। হৃদের এমন চাহনিতে তিলের লজ্জা যেন আরো প্রখর হলো, ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। তুই কেন বড় হলি তিল? আপনাকে বিয়ে করার জন্য। হৃদ তিলের কাছ থেকে সরে এসে নিজের বালিশটাতে শুয়ে বলল, অনেক রাত হয়েছে, রুমে যা, কাল তো আবার পরীক্ষা। ঠিক মতো সব পড়েছিস তো? তিল মনে মনে বলল, আপনাকে ছাড়া কি আমার পড়ায় মন বসে হৃদ ভাইয়া? গুড। রেজাল্ট খারাপ হলে কিন্তু খুব বকবো। হবে না, আপনি পড়িয়েছেন তো। হৃদ আবার কিছু বলতে যাবে, কিন্তু নিজের গলাটা ভার হয়ে গেছে, বুঝতে পারে কিছু বলল না। তিল তখনও হৃদের মাথার কাছে বসে আসে। আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে হৃদ ভাইয়া, একটু জড়িয়ে নেবেন না? আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেছেন কেন? আপনার এই শান্তটা যে আমার ভেতরে অশান্তি সৃষ্টি করছে। এখনো বসে আছিস যে? তিল তখনও হৃদের মাথার কাছে বসে আছে। তিল মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে হৃদ ডেকে ওঠে, বউ। ইস, বউ ডাকের মধ্যেও বুঝি এত ভালোবাসা থাকে? ইচ্ছা করছে সময়টাকে এখানেই বেঁধে রাখি। এদিকে এসো। আজ যেন লজ্জার সব পণ করেছে, তিলকে ছেড়ে কোথাও যাবে না। তিল মাটির দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে আবার হৃদের কাছে এগিয়ে যেতেই হৃদ উঠে বসে পড়ে। তিলের গালে নিজের ডান হাতটা ছুঁয়ে কপালে চুমু খেতে গিয়েও থেমে যায়। কিছু একটা ভেবে কপাল থেকে ঠোঁটগুলো সরিয়ে তিলের বা গালে চুমু এঁকে দিল। ঠোঁটের কোণে তিলটা নিজের বা হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে হালকা করে হাত বুলিয়ে পড়ল। বেস্ট অফ লাক। তিল চলে যেতে হৃদ হু হু করে কেঁদে উঠল। যেখানটায় আমি নেই সেখানটায় ছুঁয়ে কি হবে? হৃদ ভাইয়ের কাছ থেকে এত আদর এত পেয়েও কি পরীক্ষা খারাপ হতে পারে? কখনোই না। তিল লুজের পর লুজ পেজ নিয়ে লিখে যাচ্ছে। কলমের কালি শেষ তো কি হয়েছে, আরেকটা নতুন কলম দিয়ে লেখা শুরু করে। এখনই ঘুমাবি? কালকে তার শেষ পরীক্ষা, তারপর গায়ে হলুদ, অবশেষে বিয়ে। খুশিতে আজ তিলের পড়াই হচ্ছিল না, তবুও হৃদ ভাইয়াকে সে রাগাবে না বলে অনেক কষ্টে এতক্ষণ পরে মুখ গুছিয়ে রেখেছিল। কিন্তু এতক্ষণ এভাবে, তাই বই গুছিয়ে সবে বিছানায় উঠে কাঁথাটা মেলেছিল, আর তখনই হৃদের আগমন। হৃদের দিকে তাকিয়ে তিলের বুকটা কেঁপে উঠল। ওনাকে এত অগোছালো লাগছে কেন? চোখের নিচটা এত ফুলে গেছে, মনে হচ্ছে কালচে দাগও পড়েছে। মাথার চুলগুলোতেও অনেকদিন চিরুনি চালানো হয়নি। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো এখন আর খোঁচা নেই, অনেকটাই বড় হয়ে গেছে। তিলকে অবাক করে দিয়ে হৃদ ওর বুকের ওপর শুয়ে
খুব গভীরভাবে জড়িয়ে ধরল। অস্পষ্ট সুরে বলল, হৃদের চোখের পানি বেয়ে বেয়ে তিলের বুকে পড়ছে। তিলকে ফাঁকি দিয়ে চোখের পানি মুছার চেষ্টা করছে হৃদ, কিন্তু যে চোখই নিজের পানিকে আটকাতে পারেনি, লুকাতে পারেনি, তার হৃদ কিভাবে তিলের কাছ থেকে লুকাবে, তাও এতটা কাছ থেকে? হৃদের অতি নগণ্য কষ্টের কান্নার সাথে ফুপানির শব্দ এবং হৃদের চোখের পানি, যা হৃদের চোখের কোণে বেয়ে তিলের জামা ভেদ করে শরীর ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ এমন উষ্ণ পানি ছোঁয়ায় তিলের মনে খটকা লাগে। তিল হৃদের মাথাটা চেপে ধরে নিচের দিকে ঘুরিয়ে ফেলে। এসে কি দেখছি? হৃদ ভাইয়ের চোখে পানি, চোখ ভিজে লাল বর্ণ ধারণ করে আছে। কেন কাঁদছেন উনি? আমার কেন মনে হচ্ছে উনি আমার থেকে কিছু লুকাচ্ছেন? উনি তো এমন নরম মনের মানুষ না। কি এমন হলো যে এতটা পাল্টে গেল? যে চোখের চাহনি আমাকে ভয়ে নাড়িয়ে দিত, সেই চোখ আজ কেন আমার চোখে চোখ রাখতে পারে না? হৃদের চোখের পানি দেখেই তিলের চোখ ভিজে গেল। কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? হৃদ তিলের হাত থেকে নিজের মুখমণ্ডলটা সরিয়ে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে চোখের পানি আড়াল করে বলল, কোথায় কাঁদছি? তুই কি দিনে দিনে কানা হয়ে গেছিস? ছোট মাছ খাস না কতদিন ধরে বলতো? আপনি কথা গোলাচ্ছেন কেন? আমি দেখলাম আপনার চোখে পানি। বলুন না কি হয়েছে? আর আজকাল আপনি কেমন জানি হয়ে যাচ্ছেন। আমাকে দেখতেই পারেন না এখন, আবার হুট করে এসে অনেকগুলো ভালোবেসে ফেলেন, যেন এক মুহূর্তে সবটা ভালোবাসা দিয়ে দিবেন। হৃদ তিলের মাথায় একটা চাটি মেরে দিল। ছোট হাসি রেখা ফুটিয়ে বলল, কালকেই তো এক্সাম শেষ, পাশ করবি নাকি ফেল? ঠিক করে বল। আমি কিন্তু লাড্ডু পাওয়া মেয়ের বর হতে পারবো না। ইউকে থেকে পড়াশোনা কমপ্লিট করেছি তো এমনি না, কত কষ্ট করে পড়তে হয়েছে জানিস? এখন যদি আমাকে লাড্ডু পাওয়া মেয়েকে বিয়ে করতে হয়, তাহলে আমার মোটা মোটা ইংলিশ বইগুলো তো আমাকে দেখে হাসবে। তিল হৃদের কথা নিজের কানে নিচ্ছে না। সে খুব বুঝতে পারছে এগুলোর পেছনে অন্য কিছু আছে, কিন্তু সেটা কি? তিল হৃদকে হালকা করে জড়িয়ে ধরল। ছাড় আমাকে। তুই আমাকে ঘুষ দিয়ে বিয়ে করতে চাচ্ছিস? ছি তিল, তুই তো দেখছি ব্যাংকের সব টাকা লুটিয়ে নিয়ে নিজের পেটের পুরবি। এখনই ঘুষ দেওয়া শিখে গেছিস? কি হচ্ছে বলুন না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনার চোখে পানি আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি কি কিছু করেছি? তাহলে আমাকে শাস্তি দিন, তাতেও আমি হ্যাপি। কিন্তু আপনার চোখে পানি দেখে আমার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদ ভাইয়া। হৃদের ঠোঁটের কৃত্রিম হাসিটা নিমিষেই উধাও হয়ে গেল। তিলকে নিজের বুক থেকে সরিয়ে নিল। নিজের হাতের তালুতে তিলের গাল দুটো চেপে ধরে বলল, ভালোবাসিস আমাকে? কতটা? তিল কিছু বলতে যাবে, তার আগেই হৃদকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, তোর ওই ছাই ভালোবাসা আমার লাগবে না। কই, এতদিন তো বলিসনি ভালোবাসিস, তাহলে আজকে কেন বলবি? শুনবো না আমি তোর ভালোবাসার কথা। তিল হৃদের কাছে এগিয়ে এসে বলল, আপনি তো জানতে চাননি। জানতে চাইবো না বলে তুই বলবি না? এখন তোর কাছে আমাকে ভালোবাসা জানার জন্য হাত পাততে হবে, ভিক্ষে চেয়ে বলতে হবে, তিল সাহেবা দুটো ভালোবাসার কথা বলে আমাকে ধন্য করুন। আপনি এভাবে বলছেন কেন? আমি তো... কাল পরীক্ষা শেষ হবে কখন? 4টায়। কেন? কাল একটু তাড়াতাড়ি আসিস তো। হৃদ চলে যেতে নিলে তিল পেছন থেকে প্রশ্ন করে, কেন? কাল কি আছে? আমার মাথা আছে, এসে খেয়ে ফেলিস, বিরক্ত কর। হৃদের কথায় তিল মন খারাপ করে মুখটা নামিয়ে নিতেই হৃদ ডেকে ওঠে, বউ একটু এদিকে আসুন তো, আপনার বর আপনাকে একটা চুমু খাবে। তিল মাথা উঁচু করে দেখে হৃদর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। যে হাসির ছোঁয়া তিলের ঠোঁটও লাগতো, তবে সাথে হাস কিছুটা লজ্জা মিশ্রিত। এমন করে কেউ চুমু খেতে চাই? ইস, কি লজ্জা। আমি কি চুমু না খেয়ে চলে যাব? তিল ছুটে গিয়ে হৃদের সামনে দাঁড়ায়। তোর তো দেখি লজ্জা শরম নাই রে তিল, চুমু নেওয়ার জন্য দৌড়ে চলে এলি। এমন ছুচি তুই? দোল লাগবে না আপনার চুমু। তিল অভিমান করে চলে যেতে নিলেই হৃদর হাতটা চেপে ধরে নিচের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। এত অভিমান শিখেছিস কেন? আমাকে পাগল করে পাগলা কারোতে পাঠানোর জন্য? তুই জানিস, তুই যখন অভিমান করিস তখন তোর গাল দুটো ফুলে লাল টমেটো হয়ে যায়। আমার তো আবার টমেটো অনেক পছন্দ। আমি যদি খেয়ে ফেলি তখন গাল ছাড়া তোকে কত বিচ্ছিরি লাগবে ভাবতে পারছিস?
লাগুক, তাও আপনি শাস্তি পান। আপনার শাস্তি দেখেই আমি আমার মন জুলাবো। হৃদ তিলের ঠোঁট আঙ্গুল দিয়ে চেপে ধরে বলল, আজকাল আগুন ধরানোর কথা বলা শিখে গেছিস দেখি, কোথা থেকে শিখছিস এগুলা? তিল লজ্জায় মাথা নুইয়ে নিলে হৃদর কপালে চুমু খেতে গেল, কিন্তু আবার কিছু একটা ভেবে কপাল ছেড়ে গালে চুমু খেয়ে বলল, দোয়া করি ভালোবাসার যেন তোকে মাতিয়ে রাখে। হৃদ চট করে তিলকে ছেড়ে হাঁটা ধরে। নিঃশ্বাসটা আবারও গলার মাঝখানটাই এসে আটকে আছে। পুরোটা কেন আটকায় না? তাহলে তো একটু শান্তি পেতাম। জীবনের পূর্ণতাকেই অপূর্ণতাই খেয়ে ফেলেছে। তিল হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একগাদা অভিমান আর কষ্ট এসে ভিড় করেছে তার মনে, কিন্তু কেন? হৃদ ভাইয়া এটা কি বলে গেলেন যা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। তিল মন খারাপের জ্বালায় সারা রাত ছটফটিয়ে কাটিয়ে দিল। হৃদ ভাইয়া কেন তাড়াতাড়ি যেতে বলল? কি হবে তাড়াতাড়ি গিয়ে? আগে তো কখনো এমন বলেনি, তাহলে কাল রাতে কেন বলল? টেনশনে তিলের খাতায় কাটাকাটির সংখ্যা বেড়ে যাচ্ছে, এদিকে লেখাও যেন পড়ছে না। 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় শেষ করে বাড়ির দিকে রওনা দিল। কিছু ভালো লাগছে না তার, মনটা কেমন খচখচ করছে। ভালো মন্দ কিসব চিন্তা আসছে মাথায়। তার মধ্যেই রাস্তার মানুষের গুনগুন থেকে বোঝা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে কেউ, পুরো শরীর নাকি রক্তে মাখামাখি। হঠাৎই চোখের সামনে তিলের সেই স্বপ্নে ভেসে উঠল, যেখানে হৃদের শরীরও রক্ত মেখেছিল। উফ, কিছু ভালো লাগছে না, গরম লাগছে, খুব গরম লাগছে। এত গরম কেন? শরীরটা কেমন জ্বলে যাচ্ছে। আজকে এত কিছু হতে হচ্ছে। বাসায় এসে তিল সোজা হৃদের রুমে ঢুকে গেল। পুরো রুম ফাঁকা। কোথায় গেলেন উনি? আমাকে তাড়াতাড়ি আসতে বলে নিজেই নাই। আমি বিরক্তি নিয়ে হৃদের রুমের ওয়াশরুমটাই ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। আমার মনে হলো ওনার ওয়াশরুমটাও কেমন মন খারাপ করে আছে। পানিটাও কি গরম, ঠিক ওনার শরীরের মতো। ওনার শরীরের তাপমাত্রা কি সবসময় 100-এর উপর থাকে? তিল হৃদের বিছানায় বসলো। এখন উনি এলো না, গেলেনটা কোথায়? তিল পেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। পা ঘুরিয়ে পায়ে পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই তিলের চোখ আটকে গেল। আয়নাতে কালো কালি দিয়ে কিছু একটা লেখা। তিল ঠোঁট নাড়িয়ে পড়তে থাকলো। ভালো থাকিস রে বউ, তুই আমার কাছে কখনো কিছু চাসনি, অথচ আজ যখন তোর এই বদমেজাজি রাখি স্বার্থপর ভাইয়াটাকে বর হিসেবে চাইলি, তখন তাও আমি তোকে দিতে পারিনি। মাফ করে দিস। ভেবেছিলাম তোকে বউ সাজে দেখে তারপর চলে আসবো, কিন্তু নিজেকে দিয়ে আর অভিনয় করাতে পারছিলাম না রে। খুব কষ্ট হচ্ছিল তোকে বউ সাজে দেখবো বলে 17টা বছর ওয়েট করেছিলাম, অথচ দেখ তোকে আমি সামান্য শাড়িতে জড়ানোই দেখতে পারলাম না। ভাগ্য আমার সাথে এইভাবে বেইমানি করবে জানতাম না। মনকে সান্ত্বনা দিচ্ছি এটা ভেবেই যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আমি তোর জন্য বেস্ট ছিলাম না। একটু কাঁদবি না, মন খারাপ করবি না, তাহলে আমি দূরে গিয়েও শান্তি পাবো না রে। তোর না বলা ভালোবাসার দোহাই দিয়ে গেলাম, আমি ছাড়া তোর জীবনটাকে নতুন করে রাঙিয়ে নিস। ইতি, তোর পালিয়ে যাওয়া লিদ ভাইয়া। হৃদকে ছাড়া আজ 1টা বছর চলে গিয়েছে তিলের জীবন থেকে, যার মধ্যে 8 বার মিলিয়ে প্রায় 4 মাসের মতো হসপিটালে কাটিয়ে দিয়েছে সে। হাসি আর কান্নার মধ্যে তফাৎ কি সেটাও ভুলে গিয়েছে তিল। হৃদের অন্ধকার ঘরটাকে নিজের ঘর বানিয়ে নিয়েছে। এখন সেও প্রচন্ড গরমে কম্বল দিয়ে ঘুমোতে শিখে গেছে। কেন শিখবে না? একমাত্র এটাই আছে যার মধ্যে সে তার হৃদ ভাইয়ের গন্ধ পায়, মন ভরে নিঃশ্বাস নিতে পারে। যে নিঃশ্বাসে শুধু হৃদ আছে। জড়িয়ে ধরলেও মনে হয় এটাই তার হৃদ ভাইয়া। তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, বউ আরেকটু শক্ত করে ধরো না। প্রতিদিনের মতো আজও সে আয়নার সামনে দাঁড়িয়ে হৃদের লিখে যাওয়া সেই আয়না চিঠি পড়ে যাচ্ছে, আর গাল বেয়ে টপাটপ করে পানি পড়ছে। কাঁদতে কাঁদতে একসময় তিল ফুলরেই ঘুমিয়ে পড়ে। যে ঝড়ের গতিতে হুট করে এসে সবার মনকে খুশিতে ভরিয়ে দিয়েছিল, হৃদ সে ঠিকভাবেই হুট করে পালিয়ে গিয়ে পুরো বাড়ির মানুষকে মন খারাপের সাগরে ডুবিয়ে দিয়ে গেছে। সবার জন্য এখন একটাই মৌলিক কাজ। এর মধ্যে রিমা অনেকবার এসেছে, কিন্তু তাতে লাভের কিছু হয়নি। সেও নিজেও মন খারাপ রোগে ভুগতে ভুগতে আবার চলে গিয়েছে। বাড়িটাই জনমানবহীনতায় ভুগছে। ছেলেকে খুঁজতে খুঁজতে আমির আলী আর রহমত আলী হাঁপিয়ে উঠেছেন। তবুও যদি জানতে পারতেন কোথায় আছে, কেমন আছে, সেটাও হয়নি। আজ হৃদের জন্মদিন, এই দিনেও মানুষটার রুমটা এমন বাসি থাকবে? তিল নিজের হাতে হৃদের রুমটা গুছাচ্ছে। আজকে ফুল দিয়ে সে তার হৃদ ভাইয়ের রুমটা সাজাবে, কিন্তু কি ফুল দিয়ে সাজানো যায়?
ওনার কোন ফুল পছন্দ আমি এটাও জানি না, এই জন্যই উনি চলে গিয়েছেন। আপনি ঠিকই বলেছেন হৃদ ভাইয়া, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে আপনি একটা কথা ভুল বলেছেন, আপনি আমার জন্য বেস্ট ছিলেন, আমি আপনার জন্য বেস্ট ছিলাম না। তিল চোখের পানি মুছতে মুছতে হৃদের ওয়ার্ড্রপটা খুলে জামা কাপড় গুছাতে লাগলো। হঠাৎই কিছু কাগজ চোখে পড়ে, হাত দিয়ে সেগুলো বের করে চোখের সামনে ধরতেই বুঝতে পারলো মেডিকেলের কাগজ। পেশেন্টের জায়গায় হৃদের নাম লেখা। তিল কাগজটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করেছে। পুরোটাই ইংলিশে লেখা। এই মুহূর্তে এত এত বড় বড় ওয়ার্ডের মিনিং সে কোথায় পাবে? ইংলিশে দুর্বল হওয়া যে কতটা কষ্টের সেটা তিল আজকে বুঝতে পারলো। পটপট করে ইংলিশ তো পড়ে ফেলেছে, কিন্তু কি পড়ছে সে তো কিছু বুঝতে পারছে না। এখন সে কিভাবে বুঝবে এটাতে কি লেখা আছে? নাম যেহেতু হৃদ ভাইয়ের, নিশ্চয় কোনো ইম্পর্টেন্ট কিছুই হবে। আর এত যত্ন করে লুকিয়ে রেখেছে, মানে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট কিছু হবে। কাকে দেখাবো? বড় আব্বুকে কি দেখাবো? উনি কি কিছু বুঝতে পারবেন? তিল সবকিছু ফেলে মেডিকেলের কাগজগুলো নিয়ে বড় আব্বুর উদ্দেশ্যে বের হয়ে গেল। কি আছে এতে তাকে জানতেই হবে। কোনো বড় অসুখ নয় তো? আজ অনেকদিন বাদে তিলের হার্টবিটগুলো কাঁপছে। কেন কাঁপছে? অজানা কোনো তথ্য পাবে বলে কি, নাকি কিছু পাওয়ার প্রবল ইচ্ছেটা মিথ্যে হয়ে যাওয়ার ভয়ে? হৃদের জন্মদিনের উপলক্ষে খুব কাছে কিছু রিলেটিভদেরও দাওয়াত দেওয়া হয়েছে। তেমন জাঁকজমকভাবে কিছু করা না হলেও কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, যা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে ছেলেটা যেখানেই থাক যেন ভালো থাকে, সেই দোয়া তো পাবে। হৃদের ছোটবেলার কিছু বন্ধু বান্ধবকেও দেখা যাচ্ছে। অনেকে তিলের সাথে খুঁটিনাটি কথা বলে আটকাচ্ছে। তাদেরকে হাসি মুখে সাদরে গ্রহণ করেই তিল বড় আব্বুর রুমের দিকে এগুলো। দরজার কাছটাতে গিয়েই বড় আব্বুর কান্নার শব্দ পেল তিল, সাথে অভিমান আর রাগ মিশ্রিত বড় আব্বুর কথাও কানে আসছে। এর জন্য কার্য তুমি, তোমার ছেলে কি একবার আমাদের কথা ভেবেছে? সবসময় নিজের মনে যা হয় তাই করেছে। এমন ছেলের জন্য তুমি কেন চোখের পানি ফেলছো হৃদের মা? আমার ক্ষুধা লাগছে, যাও ভাত বাড়ো। তুমি আরেকটু খুঁজে দেখলে ঠিক পেতে। তুমি কি বুঝবে মায়ের খালি বুকে কি বেদনা? তাহলে তুমি এইভাবে চোখের পানি না পেলে কোমরে শাড়ি আঁচল গুজে বের হও, যাও না, নিজের ছেলেকে খুঁজে আনো, যত সব। আমির সাহেব রাগে গজগজ করতে করতে বের হয়ে গেলেন। তিল আটকাতে গিয়েও থেমে গেল। যা, বড় আব্বু তো বের হয়ে গেল, তাহলে এখন কাকে দেখাবো? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু বড় আব্বুর আর ফেরার কোনো নাম গন্ধ নেই। আর কতক্ষণ ওয়েট করবে সে? কাগজটার দিকে তাকিয়ে তিলের ভীষণ কান্না পাচ্ছে। সে কেন ইংলিশটা মন দিয়ে পড়লো না? কেন বড় বড় ওয়ার্ডগুলোর মিনিং শিখলো না? তিলের ইচ্ছে হলো এখন সে ডিকশনারিটা নিয়ে তুড়ি মেরে সব শব্দের অর্থ মুখস্থ টুকস্থ করে ফেলতে। তিল আর ওয়েট করতে পারলো না। কি আছে এতে জানার জন্য মনটা ছটফট করছে। ভালো হোক আর মন্দ হোক, জানলেই তো ছটফটানি বন্ধ হবে। তারপর কি করা যাবে ভাবা যাবে। আপাতত এই ছটফটানি থেকে নিজেকে শান্ত করতে হবে। তিল ওড়নাটা গলায় পেঁচিয়ে কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ল। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে একটা প্রাইভেট হসপিটালের দিকে এগুতে লাগলো। সেবার তো এখানেই ওনার সাথে আমিও অ্যাডমিট হয়েছিলাম। তিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সামনে এগোতেই একটা ছেলের সাথে ধাক্কা খেল। তিল নিজেকে সামলে নিলেও ছেলেটি নিজেকে সামলাতে পারেনি। হাতে আবদ্ধ থাকা সব কাগজপত্র নিচে পড়ে গেছে। ছেলেটি সেদিকে ভ্রুক্ষেপ না নিয়ে বলে উঠল, কিয়ামতি। তিল নিজের নাম শুনে সামনে তাকিয়ে দেখে সিজাত। বেশ অবাকই হয়, এভাবে ওনার সাথে দেখা হবে কখনো ভাবিনি। আপনি এখানে? তিলের প্রশ্নকে যেন এড়িয়ে গেল সিজাত। বেশ তাড়াহুড়ো ভাব দেখিয়ে পড়ে যাওয়া কাগজপত্রগুলো তুলতে থাকে। তিল নিজেও উত্তরের আশা না করে সিজাতকে হেল্প করতে হাত লাগায়। ততক্ষণে সিজাত সব গুছিয়ে নিয়েছে। তিল নিজের কাজটাতে একটা কাগজের টুকরো নিতেই ওখানে চোখ পড়ে তিলের। ওটাতে পেশেন্টের জায়গায় হৃদের নাম লেখা। তিলের মনে হলো যে ও যে রিপোর্টগুলো নিয়ে এসেছে কিছু জানার জন্য এটা তারই একটা অংশ। কিন্তু এটা সিজাতের কাছে আসলো কিভাবে? আমি অস্থির হয়ে সিজাতকে প্রশ্ন করতে উঠে দাঁড়াতেই দেখি কেউ নেই। চারপাশে চোখ বুলিয়েও আমি সিজাতকে পেলাম না। গেলটা কোথায়?
এইমাত্র এখানেই তো ছিল, এর মধ্যেই নাই হয়ে গেল। আর এভাবে না বলেই বা কেন চলে গেল? উনি কি আমার থেকে পালিয়ে গেলেন? কিন্তু কেন? তিল নানা প্রশ্ন নিয়ে সামনে এগুতে এগুতে বার কয়েক পিছনে তাকিয়েছিল যদি সিজাতকে দেখতে পাই। পড়াশোনা বাদে সেভাবে কখনো একা একা চলা হয়নি তিলের। আর হসপিটাল তো দূরে থাক, এখানে কোথায় কি করা হয় কিছুই জানে না। কার সামনে গিয়ে সে রিপোর্টের ব্যাপারে জানবে তাও জানে না, কিন্তু তাকে তো জানতেই হবে। 7-5 ভাবা বন্ধ করে একটা মেয়ে ডক্টরের কেবিনে ঢুকে পড়ল। তিল পলক্ষীনভাবে তার সামনে বসে থাকা ডক্টরের দিকে তাকিয়ে রয়েছে। উনি যা বলছেন তা বিশ্বাস করবে নাকি বুঝতে পারছে না। কানগুলো যেন কেমন অবশ হয়ে আসছে, চোখটাও সেই জন্য হয়তো পাপড়িগুলো নড়ছে না, নিঃশ্বাসটাও নিতে ইচ্ছে করছে না। ডক্টরের বিপরীতে সে কি বলবে তাও খুঁজে পাচ্ছে না, শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। সে ঠিকঠাক লোকের কাছে আসছে তো? উনি আসলেই ডক্টর তো? উনি ঠিকঠাক মতো ইংলিশ পড়তে পারেন তো? তিল ভালো করে ওনাকে পরখ করে দেখছে। মাঝবয়সী মহিলা, হয়তো উনিও আমার মতো ইংলিশ না পড়ে ডক্টর হয়ে গেছেন। আমি যদি ইংলিশে টেনে টুনে পাশ করে A+ আনতে পারি তাহলে কি উনি ডক্টর হতে পারেন না? অবশ্যই পারেন। উনি ঠিক বুঝতে পারছেন আমি এত কিছু বুঝি না তাই এমন ভুলভাল বলছেন। তিলের মাইন্ডে হাজার সন্দেহ থাকলেও তার মন ঠিকই মেনে নিয়েছে ডক্টর তাকে এক ফোঁটাও ভুল বলেনি, তাই হয়তো চোখটা ঝাপসা হয়ে আসছে। আমি বাড়ি যেতে পারবো তো? এমন ভুলভাল কথা শুনেও শরীরটা এমন দুর্বল হয়ে আসছে কেন? তিল বাড়ির উদ্দেশ্যে বের হলো। সিজাতের বাড়ির সামনে এসে পৌঁছিয়েছে। মনের অজান্তে দরজায় নক করতে থাকে। 2বার কলিং বেল টিপতেই সিজাত দরজা খুলে দিল। তিল সিজাতের দিকে তাকিয়ে রইল। তার যে অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন করার আছে। এতক্ষণে সে ঠিকই বুঝে গেছে তার না জানা তথ্যগুলো হৃদপাতে যদি আর কেউ জেনে থাকে সে হলো সিজাত। তিল কোন প্রশ্নটা আগে করবে বুঝে উঠতে পারছে না। সিজাতের দিকে তখনও তাকিয়ে রয়েছে। সবকিছু কেমন যেন গোলমেল লেগে যাচ্ছে। তা জানার জন্য মন এমন ছটফট করছে, অথচ তার মুখোমুখি হতেই হাত পা কাঁপাকাঁপি করছে। মনের ভেতরে ভয়েরা উকি দিচ্ছে। তোমাকে এমন লাগছে কেন তিয়ামতি? তুমি কি অসুস্থ? তিল নিজের হাতের কাগজটা সিজাতের দিকে এগিয়ে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, রিদ ভাইয়া কোথায়? আমি জানি না তিয়ামতি, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? সিজাত কাগজে চোখ বুলে বেশ অবাক হয়ে তিলকে বলল। সিজাত নিজের কথা শেষ করার আগেই তিল অজ্ঞান হয়ে দরজার সামনে পড়ে যেতেই সিজাত ওকে ধরে ফেল। জ্ঞান ফিরতে তিল নিজের পাশেই সিজাতকে দেখতে পায়। বেশ অস্থিরতা নিয়েই বলল, তুমি ঠিক আছে তো? শরীরের কি হাল করেছো বলো তো? এভাবে হুট করে অজ্ঞান হয়ে গেলে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। রিদ ভাইয়া কোথায়? তিলের মুখে পুনরায় একই কথাই বেশ বিচলিত হয়ে যায় সিজাত। বেশ শক্ত কণ্ঠে বলল, তুমি এখন অনেকটাই সুস্থ তিয়ামতি, চলো তোমাকে বাসায় দিয়ে। আমি কোথাও যাব না। আমি জানতে চাই আমার রিদ ভাইয়া কোথায়। তখন থেকে একটা প্রশ্ন করে যাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? বলছেন না কেন আমার রিদ ভাইয়া কোথায়? কোথায় আমার রিদ ভাইয়া? তিলের চিৎকার করা কথাতে সিজাত চিৎকার করে বলে ওঠে, জানি না, না জানলে কিভাবে বলবো। তিল বিছানা ছেড়ে সিজাতের সামনে এসে চোখ রাঙিয়ে বলল, আপনি সব জানেন। সেদিন আপনার ফোনে রিদ ভাইয়া আমাকে ফেলে এসেছিল। বলুন সেদিন কি হয়েছিল? আমি বলতে পারবো না। তিল এবার অসহায়ের মতো কেঁদে কেটে হাত জোর করে বলল, প্লিজ। সিজাত তিলের হাত দুটো নামিয়ে বলল, আব্বু হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে। ওনাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ডক্টররা চেক আপ করে জানায় ইমিডিয়েটলি অপারেশন করতে হবে এবং রক্তের ব্যবস্থা রাখতে, যাতে প্রয়োজনে ছোটাছুটি করতে না হয়। আমার আব্বুর ব্লাড গ্রুপ AB নেগেটিভ ছিল। তুমি তো ভালো করেই জানো এই গ্রুপের ব্লাড কত ডিমান্ডেড। আমার তখনই মনে পড়ে যায় হৃদের কথা। ওর ব্লাড গ্রুপও AB নেগেটিভ। একসাথে পড়াশোনা চলাকালীন জানা হয়েছিল। আমি সাথে সাথেই ওকে কল দিই। যদিও তখন আমাদের মধ্যে তোমাকে নিয়ে ঝামেলা চলছিল, তবুও বাবার জীবনের কথা ভেবে সেদিন সব ভুলে গিয়েছিলাম। আর হৃদও, ও খুব রাগী হলেও ও যে খুব ভালো মনের মানুষ আমি এটাও জানতাম। থেকেই ওকে সাহস করে কল দিয়েছিলাম। জানতাম ও ফেরাবে না, আর তাই হলো। বাবার অপারেশনে শুরু হওয়ার আগেই ও হাজির। ও ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত ছিল।
কিন্তু তখনই একজন নার্স এসে জানালো ব্লাড দেওয়ার আগে কিছু টেস্ট করাতে হবে। হৃদ ওনার সাথে চলে যায়। কিছুক্ষণ পর নার্স এসে আমাকে জানায় ওর ব্লাডে HIV ভাইরাস পাওয়া গেছে। এই ব্লাড নেওয়া যাবে না, আমি যেন অন্য কোনো ডোনারের ব্যবস্থা রাখি। হৃদ তখন আমার পাশেই দাঁড়িয়েছিল। নার্সের কথায় আমি যতটা অবাক হই তার থেকে 1000 গুণ বেশি অবাক হই। হৃদ রাগে ক্ষোভে ওই নার্সের কলার চেপে ধরে। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, এরকম ভুলভাল রিপোর্টে হতেই পারে হৃদ, তুই আবার। হৃদ নার্সকে ছেড়ে দিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। তারপর কি হয়েছে আমি জানি না। আমি অনেকবার ওকে কল দিয়েছি কিন্তু ওর ফোন অফ পেয়েছি। ওর বাসায়ও গিয়েছিলাম কিন্তু কোনোভাবেই আমার সাথে কন্ট্যাক্ট করেনি। তার বেশ কিছুদিন পরে হুট করেই আননোন নাম্বার থেকে কল আসে। ওটাও হৃদের নাম্বার, তবে এটাও ইউকে থাকতে ইউজ করত। আমি বেশ অবাক হয়েই ওর কল রিসিভ করি। খুব চিৎকার করে কান্না করছিল ও। ওর সাথে আমার 7 বছরের পথ চলা, এর মাঝে ওকে কোনোদিনও কাঁদতে দেখিনি। কি হয়েছে জানতে চাওয়ায় কিছু বলেনি আমাকে, শুধু বলেছে ওর কিছু ইম্পর্টেন্ট রিপোর্টস হারিয়ে গেছে, সেগুলো হসপিটাল থেকে কালেক্ট করে ওকে পাঠাতে। কিন্তু যতই হোক আমার খুব কাছের ফ্রেন্ড ছিল ও, তাই আমি ওর রিপোর্ট কালেক্ট করে খোঁজ খবর নিতেই জানতে পারি সেদিনের ওই নার্সের বলা কথা ভুল ছিল না। আর তাই সেই ব্যাপার নিয়ে ওকে জেরা করতে সব খুলে বলে। ওর এই মুহূর্তে আমি হৃদ ভাইয়ের কাছে যাব। তিলের এমন আবদারে সিজাত থমকে যায়। তিলের থেকে সরে এসে বলল, সেদিন তিলের আবদারের কাছে হার মানতে হয়েছিল সিজাতকে। প্লেনে তার সিটের পাশে তিলকে জায়গা করেও দিতে হয়েছিল। হয়তো আল্লাহ চান তিল আর হৃদের দেখা হোক, না হলে এমন সময়ে কেন তিলের সাথেই সিজাতের দেখা হবে? আল্লাহর চাওয়া খণ্ডন করার শক্তি কি মনুষ্য জাতির আছে? তাহলে সিজাত কিভাবে পারবে? দরজা খুলে অন্ধকার রুমে ঢুকে সুইচে হাত দিল হৃদ। লাইটের আলো তার একদম ভালো লাগে না, শুধু লোভ জাগে, বাচ্চার লোভ। নিজেকে লোভী ভাবতে হৃদের একদম ভালো লাগে না, তাই অন্ধকারেই থাকতে পছন্দ করে। কিন্তু আজ রুমে ঢুকেই কেমন জানি অনুভব হচ্ছে, মনে হচ্ছে তার গন্ধ ছাড়াও অন্য কারোর গন্ধে পুরো রুমটা মুখরিত। তার নিঃশ্বাস ছাড়াও অন্য কারোর নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। তার অস্তিত্ব ছাড়াও অন্য কোনো অস্তিত্বের উপস্থিতি জানান দিচ্ছে। এই আজব অনুভূতিকে ধূলিসাৎ করতেই লাইটের সুইচটা চাপ দেয় হৃদ। লাইটের আলোতে হৃদ চোখ বন্ধ হয়ে আসছে, অসহ্য লাগছে। তবুও চোখ মেলে সামনে তাকাতেই হৃদ অবাক হয়ে যায়। তার রুমের ছোট্ট বেডটাতে নীল বেনারসি জড়িয়ে একটা মেয়ে বসে আছে, ঘোমটা টানা, তাই চেহারা দেখতে পাচ্ছে না। কে সে? আর তার রুমেই এমন বসেছে কে বসে আছে? যার বসে থাকার কথা ছিল তাকে তো সে বাংলাদেশে ফেলে চলে এসেছে। তাহলে একে? হৃদ বেশ তিক্ত কণ্ঠেই চিৎকার করে বলে ওঠে, কি আপনি আমার রুমে কি করছেন? আর সাথে সাথেই ঘোমটাটা পড়ে যায়। তার মাঝখান থেকে লাইটের আলোতে তিলের মুখটা জলজল করে ওঠে। তিল তুই? তিল মুগ্ধ নয়নে হৃদকে দেখছে, চোখ বড় বড় করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আজ এতগুলো দিন পর তার হৃদ ভাইয়াকে পেয়েছে, মন ভরে দেখতে হবে, না হলে কি তার খিদে মিটবে? ভালোবাসার মানুষকে দেখার খিদে। হৃদ শুকিয়ে গেছে, এত বেশি শুকিয়ে গিয়েছে যে হৃদের শার্টটা ঢিলে হয়ে ঝুলে আছে, চুলদারি সব অগোছালো ভাবে পড়ে আছে। দীর্ঘদিন চিরুনির ছোঁয়া পায়নি, সেভও তো করেনি অনেকদিন। দাড়ির সাথে সাথে তাল মিলিয়ে মোচটা বড় হয়েছে, ঠোঁটের অনেকাংশ ঢেকে ফেলেছে। মুখ শুকিয়ে গালের নিচের দিকে গর্তের ছাপ পড়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের চাহনিটাও যেন শুকিয়ে গেছে। কেমন নেতানো চাহনি! 1 বছরের মানুষটা এত বদলে গেল। তিলের হৃদয়টা কেঁপে উঠল, শুকনো আত্মাটা পানির জন্য ছটফট করছে। হৃদ ভাইয়ের কষ্টের জন্য না, তাকে এতদিন পর দেখতে পারার সুখের। তিলের ইচ্ছে হলো দৌড়ে গিয়ে হৃদকে জড়িয়ে ধরে তার শুকনো আত্মাকে ভিজিয়ে দিতে। তিল বিছানা ছেড়ে এসে হৃদের সামনে দাঁড়ালো, কিন্তু হৃদকে জড়িয়ে ধরার বদলে ঠাস করে একটা চর বসিয়ে দিল হৃদের ডান গালে। বা গালেও বসালো, তাতেও যেন তিলের মন ভরল না। নিজের হাত দুটো মুঠো করে হৃদের বুকে মারতে মারতে বলেন আপনি কাল সাথে এমন পচা কাজ করেছেন, কাল সাথে পচা কাজ করলে অসুখ বাঁধালেন, কাল জন্য আমাকে ছেলে এলেন। তিলের হাত দুটো চেপে ধরে হৃদ। পচা কাজ মানে? এখন আপনাকে পচা কাজের মানেও বোঝাতে হবে? যখন করলেন তখন আপনার মনের প্রয়োজন ছিল না, আর এখন লাগছে না?
আমার কাছ থেকে মানি লাগবে? আপনি এত পচা? হৃদ তিলের দিকে হা করে তাকিয়ে রয়েছে। কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। কোন পচার কথা বলছে তিল? বেশ চিন্তিত হয়েই হৃদ তিলের দিকে তাকিয়ে রইল। তিলের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। তিলকে কাঁদতে দেখছে অসংখ্যবার। সবগুলোর কারণও ছিল ও নিজেই। আজকের কাদার কারণটাও ও। কিন্তু এই প্রথম তিলের কান্না জড়িত চোখগুলো খুব মায়াবী লাগছে। মনে হচ্ছে তিলের প্রত্যেকটা চোখের পানির ফোঁটায় মিশে আছে হৃদের জন্য অসংখ্য ভালোবাসা। তিল আমাকে এত কেন ভালোবাসে? আমি তো ওর ভালোবাসা পাওয়ার মতো তেমন কিছু করিনি। ওর খুশি করার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য কিছু করিনি। যা করেছি সব নিজের স্বার্থে, যার বিনিময়ে তিল তো শুধুই কষ্ট পেয়েছে। তবু কেন ও আমাকে এত ভালোবাসে? তিল হৃদের কলারটা চেপে ধরে বলল, বলছেন না কেন? কোন বিদেশিনীকে ফাঁসিয়েছেন? ফাঁসিয়েছেন ভালো কথা, তাই বলে পচা কাজও করতে হবে? আর করলেন তো ভালো কথা, তাই বলে এইডস দিয়ে অক্লান্ত লগির সাথেই করতে হলো? এইডস? তিলের মুখে এইডস নাম শুনে হৃদ হকচকিয়ে গেল। তার মানে তিল সব জেনে গেছে। কিন্তু কিভাবে জানতে পারলো? আমি তো ওকে কিছু বলিনি, শুধু ওকে কেন কাউকেও বলিনি। শুধু কিভাবে জানতে পারলো? তাহলে কি সিজাত বলে দিয়েছে? কিন্তু ও তো আমাকে প্রমিস করেছিল। কিছু বলছেন না কেন? পচা কাজ না করলে কি হতো? হৃদ নিজের ভাবনা থেকে বেরিয়ে তিলের দিকে তাকালো। তিল কোন পচা কথার কথা বলছে এবার বুঝতে পেরেছে। শুকনো ঠোঁটটাই হালকা হাসি ফুটে উঠেছে। তিলকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলল, শুধু পচা কাজ করলেই বুঝি এইডস হয়ে যায়? থাপ্পড় খাবি একটা, গাথি কোথাকার। তোদের বইতে তো 3টা কারণ আছে, তার মধ্যে তোর পচাটাই মনে রইলো, আর সবগুলো কি গিলে খেয়ে ফেলেছিস? আপনি যেমন, আপনার সাথে তো পচাটাই যায়। আমি শিউল, আপনি কালোর সাথে পচা কাজ করেছেন, তাই আপনার। হৃদ ভুরু কুচকে বলল, আমি যেমন মানে আমি কেমন? তিল খানিকটা লজ্জা নিয়ে বলল, এই যে সেদিন আমাকে চুমু। তিল কথা শেষ করার আগেই হৃদ তিলের পাশ থেকে সরে এলো। যা থেকে সে পালিয়ে এসেছে তা আবার মনে করতে চায় না। তিলকে কথা শেষ করতে না দিয়েই নিজে বলে উঠল, ছোটবেলায় আমি একবার গুরুতর রোগে ভুগেছিলাম। শরীরের রক্তশূন্যতা দেখা দিয়েছিল। ডক্টরের কথা অনুযায়ী আব্বু একজন ব্লাড ডোনার খুঁজে এনেছিল। ওনারা কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই আমার শরীরে রক্তের প্রবেশ ঘটিয়েছিল। তাদের এই হেলার কারণেই আজ আমি ভুগছি। তারা যদি সেদিন ব্লাড টেস্ট করে নিত তাহলে হয়তো আজ অন্য কিছু হতো। আপনি শিউল হলেন কি করে যে ওইটার জন্যই হয়েছে? আমি খোঁজ নিয়েছিলাম। যিনি আমাকে ব্লাড দিয়েছিল উনি মারা গিয়েছে 2 বছর হলো। এইডস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি আপনার কিছু হতে দিব না হৃদ ভাইয়া। হৃদ কথা শেষ করতেই তিল দৌড়ে এসে হৃদকে জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আজ 1টা বছর পর তিলকে এভাবে দেখতে পেয়ে তা ভাবতেও পারেনি হৃদ। আর এভাবে ওর ছোঁয়া পাওয়া তো দূরে থাক, হৃদের চোখটাও ভিজে আছে। খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু নিজের জন্য না, তিলের জন্য। সবসময় কোনো না কোনো কারণ দেখিয়ে অনেক কষ্ট দিয়েছে তিলকে। তাতে তো হৃদের এত খারাপ লাগেনি। কিন্তু আজ যখন চাইছে না কষ্ট পাক, তবুও কেন এত কষ্ট পাচ্ছে তিল? তিলের কষ্ট দেখে যে হৃদের বুকটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তিল কেন আবার ওর সামনে এসেছে? এই 1টা বছরে তো নিজের সাথে লড়েছি। এই লড়ার মাঝখানে তিল কেন এলো? সবকিছু গোলমেল করার জন্য? আমি তো মনের ভুলেও একবারও ভাবিনি যে তিল আবার আমার সামনে আসুক। তবুও কেন সামনে এলো? কেন? তুই এখানে কেন এসেছিস? কে নিয়ে এসেছে তোকে? বিয়ে করার জন্য এসেছি। তিলের ছোঁয়াকে অগ্রাহ্য করার সাহস পাচ্ছিল না, ইচ্ছেও করছিল না হৃদের। কখনো কখনো ভালোবাসা মানুষের ছোঁয়াও অমূল্য হয়ে ওঠে। আর কেই বা চাইবে যে অমূল্য জিনিস হাতছাড়া করতে? সারাতে গিয়েও থেমে গিয়েছিল। কিন্তু ওর মুখে বিয়ের কথা শুনে হৃদ চমকে যায়। তিলকে পেছন থেকে টেনে নিয়ে সামনে এনে দাঁড় করালো। বিয়ে করতে? তুই বিয়ে করতে ইউকে চলে এসেছিস কেন রে? বাংলাদেশে কি ছেলের অভাব পড়েছে? যে দেশে আমার হৃদ ভাইয়া নেই সে দেশে শুধু ছেলে কেন, সবকিছুর অভাব পড়েছে, তাই তো এখানে চলে এসেছি। তিল কথা বলতে বলতে নিজের লাগেজটা খুলে একটা পাঞ্জাবি বের করে হৃদের সামনে ধরলো। নিন, এটা ঝটপট পরে ফেলুন তো। তিলের হাতে সাদা পাঞ্জাবি দেখে হৃদ আরো চমকে যায়। আমি পাঞ্জাবি পরবো কেন? ও মা, এভাবে শার্ট পরলে বিয়ে করবেন নাকি?
মানলাম কোনো আজিম ছাড়া বিয়ে করছি, তাই বলে পাঞ্জাবিও পরবেন না। আচ্ছা, আপনাদের এখানে বিয়ে কিভাবে হয়? কাজী কি ইংলিশে কবুল বলতে বলে? আমি তো ইংলিশে কবুল বলতে পারি না। ইংলিশে কবুলকে কি বলে? হৃদ তিলের হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তিলের হাত চেপে ধরে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলল, সিজাত এনেছে তোকে তাই না? আজকে ওকে খুন করে তারপর আমি জেলে যাব। এত বড় সাহস আমার কথার খেলাফ করে। আর তোরাই বা এত সাহস হলো কি করে? আমি যা ফেলে এসেছি তা নিয়ে আমার সামনে দাঁড়াস? হৃদের রক্তবর্ণ চোখ দেখে তিলের একটু ভয় হলো না। হৃদের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছাড়া আমি মরে যাবো লিত ভাইয়া। তিলের এমন কথাই হৃদ থমকে যায়। তিলের দিকে তাকাতেই হৃদের ভেতরটা মোচু দিয়ে ওঠে। এত আশায় কেন লাগছে তার তিলকে? বিয়ে করে নিন না প্লিজ। আমার আপনাকে বউ হওয়ার খুব শখ। শুধু বউ হতেই তো চাইছি, আর কোনোদিন কিছু চাইবো না। আপনার বউ হিসাবে নিজের পৌঁছে বানাতে চাই। হৃদের সব রাগকে পানি করে দেওয়ার জন্য যেন তিলের এই অসহায়ত্ব কথাই যথেষ্ট। তিলের হাতটা ছেড়ে দিল হৃদ। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। চোখ বন্ধ করেই হৃদ বলল, তুই কেন এমন অন্যায় আবদার করছিস যা আমি তোকে দিতে পারবো না? তার চেয়ে আমার কষ্টটাকে কেন দ্বিগুণ করে দিচ্ছিস তিল? তিল এবার প্রচন্ড রেগে যায়, চিৎকার করে বলে উঠল, কেন পারবেন না? যদি নাই পারবেন তাহলে আমাকে নিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠেছিলেন কেন? আর এই যে আপনার পুরো লুমে আমার ছবি লাগিয়ে রেখেছেন কেন? ছবি লাগাতে পারলে আর আমাকে লাগাতে পারবেন না, তাহলে এই ছবিও থাকবে না। হৃদের ছোট রুমটায় আনাচে কানাচে সব জায়গায় তিলের ছবি দিয়ে সাজানো। তিল সেগুলো টেনে ছিঁড়তে থাকে। তিলের এমন পাগলামি দেখে হৃদ দৌড়ে এসে ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আজ যেন হৃদের থেকে শক্তিতে তিল এগিয়ে। তিলকে কিছুতেই থামাতে পারছে না হৃদ। এক পর্যায়ে ওকে চেপে ধরে নিজের বুকের সাথে। হৃদের বুকের উষ্ণ ছোঁয়ায় তিল থেমে যায়। গভীরভাবে ছোঁয়া পাওয়ার জন্য তিলের বুকের সাথে নিজেকে লেপ্টে নিয়ে শব্দ করে কেঁদে ওঠে। তিল, আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ। আমি একদম শেষ স্টেজে আছি, হয়তো আর 1-2 বছর, তারপর কি হবে আমি জানি না। আমি জেনে শুনে কি করে তোকে নিজের সাথে জড়াবো বল? আর বিয়ে মানে বুঝিসই তো, বিয়ে মানে হলো একটা মেয়ের সম্পূর্ণ দায়িত্বে নেওয়া। আর যেখানে আমি নিজেকে বইতে পারছি না, তোকে কিভাবে সামলাবো? মাঝ পথে তোকে ছেড়ে কিভাবে যাব? তখন তো আমি মরেও শান্তি পাবো না রে তিল। আর সব থেকে বড় কথা, যে রোগে আমি নিজে ভুগছি সেই রোগে তোকে ভুগতে দিব কি করে? তিল হৃদকে ছাড়তে চাইলে ওকে আবার শক্ত করে চেপে ধরে হৃদ। এমন পাগলামি করিস না তিল, যথেষ্ট বড় হয়েছিস, নিজের ভালো বুঝতে শেখ। আর এখন তো তোকে শুধু তোর নিজের না, আমার আর তোর পুরো ফ্যামিলির কথা ভাবতে হবে। তুই নিজে যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে? আপনার আর আমার ভালোবাসার পূর্ণতা চাই আমি। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। অনেক আশা নিয়ে এসেছি। হৃদ তিলকে ছেড়ে বিরক্তি নিয়ে বলল, উফ, তুই কেন বুঝতে চাইছিস না? আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনাকে ছাড়া আমি তো এমনিতেই মরে যাব। তাহলে আপনার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে মরলে কি ক্ষতি? তিল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমারও মাথা গরম হয়ে যাচ্ছে লিট। মানে? আপনি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে না করেন তাহলে? তাহলে 20? 20। শুধু 20 কেন, 20কে গলায় লস্যিও দিব। আপনার জন্য তো একবার সুইসাইড করলে চলবে না, তাহলে আমার ভালোবাসাকে সবাই কম ভাববে। কিন্তু আমি তো বেশি বেশি ভালোবাসি, তাই ফার্স্টও নিব। তিলের কথায় হৃদ ধমকি ওঠে। তিল, কি সব উল্টাপাল্টা কথা বলছিস? তোকে এসব শেখায় কে? তা জেনে আপনার কি? আপনি বিয়ে করবেন নাকি তাই বলেন। আমার হাতে বেশি সময় নেই। দুবার মলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। হৃদ তিলকে ভালো করে পরখ করে দেখতে থাকলো। বোঝার চেষ্টা করছে ও কি এগুলো সত্যি সত্যি বলেছে নাকি ওকে ভয় দেখানোর জন্য মজা করছে। কিন্তু এই প্রথম মনে হলো ও তিলকে বুঝতে পারছে না। কিন্তু কেন? দীর্ঘদিনের দূরত্বের জন্য? আপনার বিশ্বাস হচ্ছে না তো? না হলে নাই, তাড়াতাড়ি আমাকে বলতে ফেলার ব্যবস্থা করুন। মলার আগে সবাইকে একবার দেখে তো নিতে হবে, আর ওখানে মরলেও সুবিধা হবে। আপনাকে কষ্ট করলে কাঁদতে হবে না, আপনাকে তো জানানো হবে না আমি কখন মরলাম। কেউ তো আপনার খোঁজ জানে না। তিল মনমরা হয়ে হৃদের খাটের মাঝখানটায় পা তুলে বসে পড়ল। তার এখন কান্না পাচ্ছে না। হৃদের মুখ দেখে তার তো হাসি পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার হৃদ ভাইও যে ভয় পাই, আজকে না দেখলে সে তো জানতোই না।
হৃদ তিলকে কিছু বলতে গিয়েও বলল না, চট করে রুম থেকে বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল তিল ঠিক বুঝতে পারল না। বিছানা থেকে নেমে রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে নিল, পাঞ্জাবিটা তুলে ঝেড়ে নিয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগলো। একটু পরে তো সে তার হৃদ ভাইয়ের বউ হবে, ঠিকঠাক মতো শাড়ি না পরলে চলবে? আচ্ছা, আমাকে কি এখানে ইংলিশে কবুল বলতে হবে? আর এখানকার কাজীরা কেমন হয়? তাও কি পাঞ্জাবি আর টুপি পরে, নাকি প্যান্ট শার্ট স্যুট পরে থাকে? তিলের চিন্তা বিনাশ করতেই হয়তো হৃদ বাঙালি কাজী খুঁজে নিয়ে এসেছে। সাথে সিজা তো আছে, শুধু কাজী হলেই তো হবে না, সাক্ষীও লাগবে। কাজী সিজা তিলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আধা ঘন্টা ধরে কাজী বসে আছে, কিন্তু তাকে দিয়ে কবুল বলানো যাচ্ছে না। যেই কাজী বলছে বলো মা কবুল, অমনি তিল হাসি মুখে হৃদের দিকে তাকাচ্ছে তো বেজার হয়ে মুখ ফিরিয়ে কাজীকে বলছে, হয়নি, আবার প্রথম থেকে সব বলুন। এবার সিজাত ধৈর্য হারিয়েই তিলকে বলল, কি করে বলবো? আমি আমার রাগী মানুষকে বিয়ে করতে পারবো না। উনি অমন রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মনে তো হচ্ছে কবুল বললে উনি আমাকে এক কামড়ে গিলে খেয়ে ফেলবেন। ওনাকে বলুন একটু হাসি মুখ করতে, তাহলেই আমি কবুল বলবো। সিজাতের অনেক চেষ্টার ফলে হৃদের ঠোঁটে কৃত্রিম হাসি ফুটে উঠেছে, আর তিলও খুশিতে বেশ জোরেই কবুল বলে উঠল। কাজীকে বিদায় দিয়ে তিলের উদ্দেশ্যে হৃদ বলল, হয়েছে তোর বউ হওয়া? শান্তি, আমি সিজাতকে সব বলে দিয়েছি, সব ব্যবস্থা করতে তুই কাল পরশুই বাড়ি ফেরত চলে যাবি। হৃদের কথায় তিল মাথা নাড়াতে হৃদ আবার বলল, এখানে বসে আছিস কেন? সারা রাত কি বসে কাটিয়ে দিবি? ঘুমিয়ে পড়। তিল বসা থেকে উঠে গিয়ে বলল, ঘুমাবো মানে? আমরা বাসর করবো না? তিল কথা শেষ করতেই হৃদ ঠাস করে থাপ্পড় মেরে বসলো ওর গালে। তিলের মাথার চুল টেনে ধরে বলল, এই মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ছিলে ফেলুন, আমি তো চাই আপনার হাতে মরতে। আর এখন তো আপনি আমার স্বামী, আপনার হাতে মলা মানে বেহস্তে যাওয়া। হৃদ তিলের দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে বাংলাদেশে সে যে তিলকে রেখে এসেছিল তার সাথে এর কোনো মিল নেই। চেহারায় বাচ্চা মেয়ের কোনো ছায়া নেই, আর কথা তো নাই। 1 বছর তিল এত বেশি পাল্টে গেল কি করে? এত বেশি ম্যাচুরড লাগছে ওকে। হঠাৎ করে বড়দের মতো এত গুছিয়ে কথা বলতে শিখলো কিভাবে? আমি তো এমন তিলকেই বিয়ে করতে চেয়েছিলাম, যে আমাকে নয়, আমি তাকে ভয় পাবো, যে আমার কথাই মাথা নিচু না করে থেকে আমার চোখে চোখ রেখে বলবে, আর একটু বেশি ভালোবাসতে পারো না? নিন চিলুন, আমিও দেখতে চাই আপনার ঠোঁট ছিলাবো কেমন দেখতে হয়। তিলের ঠোঁট দুটো হৃদ নিজের হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এই ঠোঁট সে কিভাবে ছিঁড়বে, যেখানে সে ভালোবাসার স্বপ্ন এঁকে এসেছে এত বছর? নিন না আমাকে আপন কোলে, আমার তো কোনো অসুবিধে নেই, তাহলে আপনার কেন হচ্ছে? খুব তো বড়দের মতো কথা বলে যাচ্ছিস, তাহলে বুঝতে পারছিস না তোকে আপন করে নেওয়া মানে আমার অসুখ তোর মধ্যে প্রবেশ করানো। ভালোবাসি তোকে আমি, আর নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর দিকে ফেলতে পারি না। এতটাও স্বার্থপর না আমি যে নিজের চাহিদা পূরণ করতে গিয়ে তোকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিব। কিন্তু আমি তো চাই আপনার সাথেই মরতে। আপনার মতো আমার শরীরেও ভাইরাস প্রবেশ করুক, তবে সেটা এইচআইভি নয়, আমার লিড ভাইয়ের ভাইরাস। তুই কি বলতে চাচ্ছিস? আই নিড এ বেবি। হৃদয় শান্ত হয়ে আসা চোখ দুটো আবার অশান্তের রূপ ধারণ করলো। হৃদ মাথার চুল হাতড়াতে হাতড়াতে বিছানায় বসে পড়ল। এমন একটা ভাব যেন দিশেহারা হয়ে পড়েছে, খুব বড় অন্যায় করে ফেলেছে। তিল হৃদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে হৃদের পাশে বসে পড়ল। হৃদ রেগে গিয়েও নিজের সামলে তিল হৃদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে হৃদের পাশে বসে পড়ল। আমার আপনার মতো একটা ছোট লিড চাই, যাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। হৃদ রেগে গিয়েও নিজেকে সামলে নিয়ে তিলের হাত চেপে ধরে আকুতি গলায় বলল, তুই কি বলতে চাচ্ছিস? তুই কি চাচ্ছিস যে এখনো পৃথিবীর মুখ দেখেনি সে এমন একটা কঠিন রোগ নিয়ে জন্ম নিক, আমার আর তোর মতো সেও কষ্ট পাক? আপনার সন্তান বলে যে তাকেও ওই রোগে ভুগতে হবে এমন তো কোনো কথা নাই। হতেও তো পারে আল্লাহ কোনো মিরাক্কেল করে দিল, আপনাকে আমার কাছে থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিল। আর আমি তো শুনেছি এখন উন্নত টেকনোলজির সাহায্যে অনেক কিছুই করা যায়। আমিও চেষ্টা করব, আমার বিশ্বাস আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তুই বললেই তো আমি বিশ্বাস করে নিব না। আমি সব হতে
পাড়ের মধ্যে নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কাল সকালে তোর ফেরত যাওয়া নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তিলকে বিছানায় রেখেই হৃদ নিচে শুয়ে পড়ল। তিলের ফুপানির শব্দ পাচ্ছে সে। তার ফুপানির শব্দে হৃদের ভেতরটা চুরমার করে দিচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের পাপড়ি ফেলতে ইচ্ছে করছে না। পাপড়ি ফেলা মানেই চোখ বেয়ে পানি পড়া। কিন্তু তাকে যে এত দুর্বল হলে চলবে না। যে রাতের জন্য হৃদ এতটা বছর অপেক্ষা করেছিল, সে রাতটা আজ থেকে হাতছানি দিয়ে ডাকছে, তবুও সে ডাকে সাড়া দিতে পারছে না। এর থেকে কষ্ট আর কি হতে পারে? যাকে কাছে পাওয়ার লোভে অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকানোই হয়নি, অথচ আজ তার চাওকেও দূরে ঠেলে দিতেই হচ্ছে। এই কেমন পরীক্ষায় ফেলেছে তাকে সৃষ্টিকর্তা। হৃদ না চাইতো চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। হৃদ হাতের তালু দিয়ে চোখ মুছে নিয়ে তিলের দিকে তাকালো। পাগলিটা এখনো কাঁদছে। তিলের কান্নার সাথে সাথে হালকা করে কেঁপে উঠছে। হৃদের ইচ্ছে হলো এখনই ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে, চোখের পানি মুছে দিয়ে বলতে, ভালোবাসি বউ, খুব বেশি ভালোবাসি তোমাকে। হৃদ তিলের দিক থেকে মুখ সরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়তেই তিলের আগমন ঘটল। পিছন থেকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মনে আছে ছোটবেলায় একবার তুমি রেগে বলেছিলে, যেদিন তুই বলতে শিখে যাবি সেদিন তুই আমাকে হারিয়ে ফেলবি। আমার কেন জানি মনে হয় হসপিটালে প্রথম তোমার সামনে বলাতেই আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আর এই জন্যই হয়তো তুমি আমাকে স্বপ্নে এসে বলেছিলে আমি তোমাকে মেরে ফেলেছি। ব্যাখ্যা কতটা সত্যতা আছে আমি জানি না, কিন্তু আমার দিক থেকে 100% সত্যি মনে হচ্ছে। তাই রাতের সামনে বলতে সাহস পাই না। এখন তো ওই আমার বেঁচে থাকা সম্বল, ওর মধ্যেই আমি তোমাকে খুঁজে পাই। 6 বছরের বাচ্চাও যে এত ভালোবাসতে পারে আমি জানতাম না। হয়তো তোমার অপূর্ণতায় পূর্ণতা করতেই ওর মধ্যে আল্লাহ একটু ভালোবাসা ঢেলে দিয়েছে। তুমি রাত জেগে আবার লেখালেখি করছো, তুমি এত দুষ্টু কেন আম্মু? আমার কথা একটু শোনো না। আরে তিল পাশ থেকে নিজের ফোনটা নিয়ে তাৎক্ষণিক রাতের একটা ছবি তুলে নিল নিজের ফোনে। হৃদকে তো দেখাতে হবে তার ছেলে কেমন অভিমান করতে পারে। চিঠির সাথে এই ছবিটা পাঠাতে হবে, সেও দেখুক তার অভিমানী ছেলের অভিমান। তুমি আমার রাগ না ভাঙ্গিয়ে ছবি তুলছো, যাও, তোমার সাথে কথা নাই। রাত চলে যেতে নিলেই তিল উঠে এসে ওকে কোলে তুলে নিল। এইটুকুন বাবুল এত লাগ? এইটুকুন বলছো কেন? তুমি জানো আমার বয়স কত? কত? 6 বছর 3 মাস 4 দিন 18 ঘন্টা। বাহ, তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো শোনো। তা এত রাতে আমার রুমে আসলার কারণ কি জানতে পারি? তোমার সাথে ঘুমোতে ইচ্ছে করছে। তিল ছেলেকে নিজের বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরে কম্বল টেনে দিয়ে রাতের দিকে তাকালো। তোমার ছেলে কিছু হতে দেইনি আমি। ডক্টর বলেছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই, তবুও আমি রেগুলার চেক আপ করাচ্ছি। তবে আমার এখন তোমার মতো কম্বল ছাড়া ঘুম আসে না, রাতে খুব শীত লাগে। তোমার ছেলে তো মাঝে মাঝে বলে রাত হলেই তোমার শরীর এত গরম হয়ে যায় কেন আম্মু? আমি তখন মুচকে এসে বলি তোমার আব্বুকে মিস করি যে তাই। আল্লাহ হয়তো আমাকে আর বেশি দিন তোমার থেকে দূরে রাখতে চান না। তুমি কেমন আছো আমি জানি না, শুধু এটাই জানি খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হচ্ছে। তিল আবেশে চোখটা বুঝে নিল। তার এখন ঘুম পাচ্ছে, শান্তির ঘুম, যে ঘুমে সে তার হৃদ ভাইকে নিয়ে হারিয়ে যেতে চায় আরেকটা ভালোবাসার রাতের আশায়। আম্মু উঠো, ও আম্মু উঠো না। তিল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রাতের ডাকে ধরপড়ে উঠে বলল, কি হয়েছিল? কেন এত খারাপ স্বপ্ন দেখছিস? না তো, ভালো স্বপ্ন। তোমার ছেলের বউ আসছে, আমাদের এখনই যেতে হবে। ছেলের বউ? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনই বের হতে হবে, না হলে সন্ধ্যা আমার উপর খুব রাগ করবে। সন্ধ্যাটা আবালকে? উফ, তুমি দেখি কিছুই জানো না মামুনি। সন্ধ্যা হলো আমার বউয়ের নাম। তোর বউ কই পেলি? স্বপ্নে, মাত্রই তো স্বপ্নে এসে বলল আমি যদি এখন না যাই তাহলে নাকি ওর তিলে আমাকে চুমু খেতে দিবে না। তিল? তোমার মতো ওর ঠোঁটের কোণেও তিল আছে, কিন্তু তোমারটা ডান পাশে আর ওরটা বা পাশে। রাত বিছানা ছেড়ে নিজের জামাটা পাল্টাতে পাল্টাতে বিরক্ত নিয়ে বলো, তাড়াতাড়ি করো, ও তো রেগে যাবে। কিন্তু আমরা যাবোটা কোথায়? রিমা ফুপির বাসায়।
তিল কিছু বলতে যাবে, তার আগে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রিমার নাম্বার ভেসে উঠেছে। তিল রিসিভ করতেই ও পাশ থেকে সিকান্দার সাহেব হাসি মুখে বলে, তিল আপামনি, আমাদের ঘরে রাজকন্যা চলে এসেছে। রিমা আর বাবু দুজনেই সুস্থ, আপনারা সকলেই চলে। সিকান্দারের বাকি কথা তিলের কানে ঢুকছে না। নিজের ছেলের রাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি হয়তো চাইলে আপনাদের ইচ্ছেতে হৃদকে সুস্থ করে দিতে পারতাম, কিন্তু এতে আপনারা ক্ষণিকের জন্য খুশি হলেও পরে এটা নিয়েই মজা করতেন। তবে আপনাদের ইচ্ছের অক্ষুণ্ণও করিনি, কিন্তু হৃদকে মারিও নি, আবার বাঁচিয়েও রাখিনি। সে আছে তার মতো করে ইউকেতে চিকিৎসাধীন। হয়তো তিলের পাঠানো চিঠি পড়ছে, বাকিটা আপনারা আপনাদের কল্পনা দিয়ে সাজিয়ে নিন। আর হ্যাঁ, হৃদ পাগলিদের বলছি, হৃদের মতো তোমাদের আপনজনদের যাতে না হারাও, সেজন্য ব্লাড দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। গল্পের ভুল ত্রুটির ক্ষমার চোখে দেখবেন। এন্ডিংটা কেমন ছিল জানাবেন প্লিজ। আপনাদের ভালোবাসা মাখানো কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। খারাপ ভালো দুটোই বলবেন, যাতে আমার নেক্সট গল্পে কাজে লাগাতে পারি। এত ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।